সাবকনশিয়াস মাইন্ড নিয়ে অনেকগুলো কথা বললাম, তিনটা স্টেজের মধ্যে আমরা সাবকনশিয়াস মাইন্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো এবার একটু দেখব। মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সাবকনশিয়াস মাইন্ড। প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? অলওয়েজ অন। আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড এটা অলওয়েজ অন থাকে, কখনো বন্ধ হয় না, মানে একটা রেকর্ডারের মতো সে অলওয়েজ অন থাকে। এবং এই যে সেকেন্ড যেটা বলছে জায়ান্ট ট্যাপ রেকর্ডার, এ আমাদের লাইফের সব কিছু অবজার্ভ করে, সব কিছুকে রেকর্ড করে এবং সব কিছু থেকে তথ্য নিতে থাকে কন্টিনিউয়াস। এটা কখনো মানে তথ্য নেওয়া বন্ধ করে না, কন্টিনিউ কাজ করতে থাকে। এই যে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে যে ক্লাস করছেন কনশাস মাইন্ডে আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করছেন। সাবকনশাস মাইন্ড কিন্তু অনেক ধরনের কাজ করতেছে, ভিতরে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, এটা করা দরকার, ওই কাজটা জরুরি, মানে ডিস্টার্বও করছে আবার জরুরি কিছু মনে করাই দিচ্ছে। অলওয়েজ অন, সিম্পল, এটা কখনো অফ হয় না। দ্বিতীয় কি, জায়ান্ট রেকর্ডার, এ সব কিছু রেকর্ড করতে থাকে, চারদিক থেকে সব কিছুকে রেকর্ড করে সেই অনুযায়ী ওই রেকর্ডারের মতো করে আপনার লাইফকে সে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। অ্যান্ড 3 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডাজন্ট হেয়ার নো অর নট। সাবকনশিয়াস মাইন্ড এমন একটা মাইন্ড, সে কখনো নো শোনে না। এটা কিভাবে বুঝবেন? সিম্পল চলে, ধরেন আমরা জাস্ট 30 সেকেন্ডসের জন্য যদি একটা এক্সারসাইজ করি, আপনি জাস্ট 30 সেকেন্ডের জন্য একদম জাস্ট নিজের চোখটা একটু বন্ধ করে রাখেন এবং বন্ধ করে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে বলেন যে না, তুমি এখন কোনো চিন্তা করবা না। জাস্ট আমরা সবাই একটু ট্রাই করে দেখি যে কি ঘটনাটা ঘটে। সবাই চোখ বন্ধ জাস্ট ফর 30 সেকেন্ডস। এবার একটু চেটে বলেন তো, এই যে নো মানে চিন্তা করতে না বললেন, এটা কি শুনছে সবাই আপনার সাবকনশিয়াস মাইন্ড? চ্যাটে একটু লিখেন তো যে হ্যাঁ, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমি নো বলছি, সে আমার নো শুনছে, কোনো কিছু চিন্তা করে নাই। না, নো নো তার মানে হচ্ছে চিন্তা যে করবো না এই কথাই আবার সে আপনাকে মনে করায় দিচ্ছে বা অন্যদিকে নিয়ে যাচ্ছে। কন্টিনিউ সে থ্রিলিং এর মধ্যে একদম, মানে ইয়েস, আপনি যখনই নো বলবেন শুনবে না, তাকে ইয়েস কোনো কিছু বলতে হবে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপর অনলি নোজ নাও, প্রেজেন্ট ইজ দ্য অনলি টেন্স। সাবকনশিয়াস মাইন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রেজেন্ট মোমেন্টকে সে অনলি টেন্স মনে করে। এজন্য কি হয়, আপনাদের খুবই মজা লাগবে ইনফরমেশনটা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনলি নোজ নাও মানে কি? ধরেন আজ থেকে 10 বছর আগে আপনার লাইফের খুবই একটা বাজে সিচুয়েশন ছিল বা খুবই খারাপ একটা ঘটনা আপনার লাইফের সাথে ঘটছে। ওই ঘটনাটাও আপনি চোখ বন্ধ করে এখন যদি মনে করেন, মনে করলেই সাথে সাথে দেখবেন আপনার কষ্ট লাগতেছে, হয়তো নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এটা কেন হইতেছে? ঘটনাটা তো 10 বছর আগের বা 15 বা 20 বছর আগের। এতদিন আগের ঘটনা আপনি যখন মনে করতেছেন, সাবকনশিয়াস মাইন্ড সব কিছুকে মনে করে প্রেজেন্ট টেন্স, ওর কাছে অন্য কোনো টেন্স নাই। তো ওই ততদিন আগের ঘটনা মনে করার পরেও ওর কাছে মনে হইতেছে যে এটা বাস্তব, বিধায় ওই কষ্টটা সে এখন অনুভব করতেছে, সেই কষ্টের কারণে এখন চোখ দিয়ে পানি পড়তেছে, অথচ ঘটনাটা 10 বছর আগের গেল, এটা হচ্ছে প্রিভিয়াস। আমরা যদি একটু অ্যাডভান্সে চিন্তা করি, আজ থেকে 10 বছর পরে বা আজ থেকে আগামী বছর যে সামনে অর্থনৈতিক মন্দা আসবে অথবা খারাপ কিছু হবে, এরকম করে আপনার মাইন্ড যখন চিন্তা করে তখন দেখবেন আপনার ভিতরে হার্টবিট শুরু হয়ে যায়, আপনার অস্থিরতা শুরু হয়ে যায়, আপনার অ্যাংজাইটি শুরু হয়ে যায়। আমাদের লাইফের যত দুশ্চিন্তা, সকল দুশ্চিন্তা আসলে অপেক্ষা করছে বা অবস্থান করছে ভবিষ্যতে। ওই দুশ্চিন্তাগুলো আমরা এখন যখন করি, সাবকনশিয়াস মাইন্ড মনে করে এটা বাস্তবে এই মুহূর্তে ঘটতেছে এবং সে ওই কষ্ট, ওই দুশ্চিন্তার অনুভূতির ভিতরে এখনই ঢুকে যায়। আবার অতীতের খারাপ চিন্তা, আমাদের লাইফের যত দুঃখ, যত রিগ্রেট, যত না পাওয়ার বেদনা, সব কিন্তু অতীতে। এখন কিন্তু এই যে দেখেন, এখন আপনি আমি ক্লাস করাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, এই মুহূর্তে আপনি কিন্তু পারফেক্টলি ওকে। বাট ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাটা আপনি যখন করছেন এটা ফিল হইতেছে বর্তমান, আবার অতীত নিয়ে টেনশন যখন করতেছেন এটা মনে হইতেছে বাস্তব। বিদায় বর্তমান সময়টাকে আমার মনে হয় আমি দুশ্চিন্তায় আছি। আসলে আমরা বর্তমানে অলওয়েজ ভালো থাকি। সো আমরা কি করি, ভবিষ্যৎ থেকে দুশ্চিন্তা কালেকশন করি, অতীত থেকে দুঃখ কালেকশন করে বর্তমানে নিয়ে আসি। এবং সাবকনশিয়াস মাইন্ড যেহেতু মনে করে যে প্রেজেন্ট ইজ দ্য অনলি টেন্স, যার কারণে আমরা ওই ভবিষ্যৎ কি হবে না হবে আমরা জানি না, কিন্তু সে মনে করে আমি অলরেডি খারাপ আছি। কি মজার ঘটনা দেখেন। অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোলস আওয়ার 95% অফ লাইফ। আমাদের লাইফের
ম্যাক্সিমাম জিনিস অটোমেটিক্যালি সাবকনশাস মাইন্ড দ্বারা পরিচালিত। সেটা আমরা বডির ফিজিওলজিক্যাল জায়গাও দেখেন, আবার যদি আপনি চিন্তার জায়গা থেকে দেখেন, আপনার পুরো লাইফের ম্যাক্সিমাম জিনিসটা এইখান থেকে হয়। ডাজন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। সাবকনশাস মাইন্ড আমাদের যে ইমাজিনেশন অ্যান্ড আমাদের যে রিয়েলিটি, এই দুইটার পার্থক্য বোঝে না। সে ইমাজিনেশনকেও মনে করে রিয়েল, যার বিধায় আপনি দেখবেন আমরা যখন মুভি দেখতে যাই, যারা বিশেষ করে হরর মুভি দেখেন, হরর মুভি দেখে মানুষ ভয় পায় কেন? এটা তো সে জানে যে এটা একটা ইমাজিনেশন, মানে এটা একটা গল্প, এটা বানানো হয়েছে। বাট সাবকনশাস মাইন্ড সব কিছুর পরেও এটাকে বাস্তবই মনে করে, কারণ সে রিয়েল আর ইমাজিনারি জিনিসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না, যার কারণে ওই ভয়টাকে তার বাস্তব মনে হয়। অনেক সময় দেখবেন যে মুভি দেখতে দেখতে অনেকে কান্না করে দেয়, সে জানে মুভির ঘটনাটা। কনশাস মাইন্ডে আপনি জানেন যে মুভিটা বানানো, মেকি একটা জিনিস অভিনয় করছে, বাট সাবকনশাস মাইন্ড যেহেতু এটা বোঝে না, দুইটার ডিফারেন্স বোঝে না, সে কষ্ট পেয়ে কান্না করে, সে হরর মুভি দেখে ভয় পায়, সে অতীতের কোনো খারাপ ঘটনার চিন্তা করলে ওইটাকে মনে হয়, ভবিষ্যতের কোনো ইমাজিনারি প্রবলেমকে চিন্তা করলে সে মনে করে বাস্তব। এজন্য আমাদের এখন তাহলে কি করা লাগবে? আমরা ইমাজিনারি খারাপ চিন্তা করব না। আমার সাবকনশাস মাইন্ড এটাকে যেহেতু প্রেজেন্ট মনে করে, এটাকে যেহেতু রিয়েল মনে করে, তাহলে আমি কেন শুধু শুধু খারাপ চিন্তাকে রিয়েল মনে করে এখন কষ্ট পাওয়া শুরু করব? তার চেয়ে ভবিষ্যৎ কি হবে যেহেতু সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, কাজে আমি ধরে নিই আমার ভবিষ্যৎ ভালো হবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভালো চিন্তা করলে এখন তো অন্তত ভালো থাকতে পারবো। আর এই এখন ইকুয়ালস আওয়ার লাইফ, কারণ প্রতিটা মোমেন্টই তো এখন। ধরেন আমি আজকে যদি চিন্তা করি আগামীকাল আমার ভালো যাবে, আজকে আমি ভালো থাকতে পারতেছি। আগামীকাল গিয়ে চিন্তা করতেছি পরের দিন ভালো যাবে, পরের দিন আমি ভালো থাকি। এইভাবে যদি আপনি পুরো লাইফকে হিসাব করেন, পুরো লাইফ কিন্তু আসলে নাও এর ভিতরেই আছে, প্রেজেন্ট টেন্সই আছে। লাইফে অতীত মানে কি? যে যেটা চলে গেল অতীত। ভবিষ্যৎকে কোনোদিন ধরা যাবে না, আর অতীতকেও কোনোদিন ধরা যাবে না, দুইটা আলাদা। শুধু বর্তমানে আমরা আসলে বাস করি। সো বর্তমানটাকে সুন্দর করার উপায় হচ্ছে ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের দুঃখকে একখানে করে বর্তমানে না এনে বর্তমানের দিকে যদি আমরা ফোকাস করি, দেখবেন আমরা অনেক ভালো থাকছি। এই হচ্ছে মেজর কতগুলো ক্যারেক্টারিস্টিক সাবকনশাস মাইন্ডে। এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে সাবকনশাস মাইন্ড দ্বারা আমরা অটো পাইলট হয়ে আসি, অটোমেটিক্যালি একটা চিন্তা সে করে ফেলে, অটোমেটিক্যালি জিনিসপত্রতে ভয় পাই। যে আমাদের ব্রেইভের প্রথম ব্যাচের দুইজন আছেন, তারা জানে যে আমরা ব্রেইভ নিয়ে যখন আমরা ফিয়ার নিয়ে যখন একটা ক্লাস করেছি, মানে হাস্যকর জিনিসপত্রকে মানুষ ভয় পায়, মানুষ তেলাপোকা ভয় পায়, মানুষ মোবাইল ফোন ভয় পায়, মানুষ তার নিজের চেহারাকে ভয় পায়, এগুলোর প্রত্যেকটা ডিজিজ হিসেবে বিবরণ আছে। বিকজ অফ সাবকনশাস মাইন্ডটা অটোমেটিক ওই জিনিসটার সাথে ভয় অ্যাসোসিয়েশন করে ফেলছে। সো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝলে আমাদের জন্য সুবিধা, আমরা এটাকে প্রোগ্রাম করতে পারবো। সাবকনশাস মাইন্ড, এবং আপনারা গ্রোথ চ্যালেঞ্জও জিনিসটা জেনেছেন যে সাবকনশাস মাইন্ডের সাথে কনশাস মাইন্ডের একটা ফাইট হয়। এই ফাইটটাকে অ্যালাইন করা লাগবে। এই অ্যালাইনমেন্টটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং এই অ্যালাইনমেন্টের সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা ভূমিকা রাখে, এটাকে বলা হয় বিলিভ। বিলিভ ইজ দ্য মাস্টার কি। এইটা কিভাবে তৈরি হয়? বিলিভ ইজ দ্য মাস্টার কি, আমরা আমাদের বিশ্বাসের সমান অর্জন করি আমাদের লাইফে। ধরেন আপনি কনশাস মাইন্ডে চিন্তা করেছেন যে আমি বোর্ড স্ট্যান্ড করব বা স্টার মার্ক পাবো, বাট সাবকনশাস মাইন্ডে চিন্তা করছেন যে আমি ফার্স্ট ডিভিশন পাবো, আসলে ফার্স্ট ডিভিশনই পেয়েছেন। সো বিলিভ জিনিসটা হচ্ছে আপনি কনশাসলি চিন্তা করছেন আমি এটা পেতে চাই, আর সাবকনশাসলি যেটা চিন্তা করছেন, বিশ্বাস করছেন, ওইটাই আসলে কিন্তু আমাদের লাইফে আমরা পাই। আপনি কনশাস মাইন্ডে আমার কাছে এসে কোর্সে বলতেছেন স্যার আমি একটা বড় বিজনেস দাঁড় করাইতে চাই, বড় একটা বিজনেস করতে চাই, বাট সাবকনশাস মাইন্ডে ভিতরগতভাবে বলছেন যে না আমার দ্বারা অত বড় হবে না, মোটামুটি একটা বিজনেস সম্ভব। তার মানে আপনার বিশ্বাসটা কোথায়? মোটামুটি একটা কিছু সম্ভব, আপনি আপনার লাইফে মোটামুটি জিনিসটাই পাবেন। সো বিলিভ ইজ দ্য মাস্টার কি, এবং এই বিলিফটা তৈরি হয় কিভাবে? রিপিটেশন ফর্ম নিউ বিলিভ। আজকের যে আপনার সাবকনশাস মাইন্ড, আজকের যে আপনার কন্ডিশনড মাইন্ড, আজকের যে ফলস সেলফ, এটা তৈরি হয়েছে কিন্তু বিভিন্ন রকমের ঘটনাদির মাধ্যমে। এইগুলোর মাধ্যমে আপনার মধ্যে একটা রং বিলিভ অ্যাসোসিয়েশন হয়ে গেছে। এই রং বিলিফটাকে দূর করতে চাইলে কি কন্টিনিউ নতুন বিলিভ ওইখানে ইনস্টল করতে হবে। আমরা যেমন থটসের ক্ষেত্রে শিখছি কি 3টা ল অফ থটস। আমরা চাইলে নতুন সব মানে চিন্তা করতে পারি, পুরনো চিন্তা ডিলিট করতে পারি, এবং নতুন চিন্তাকে ইনস্টল করতে পারি। এজন্য ওই যে ফিউচার শেপ বইয়ে খুবই একটা পাওয়ারফুল কথা কিন্তু আপনারা জানেন আছে, যে ওইখানে বলা হয়েছে যে ইলিটারেট অফ দ্য 21st century ইজ নট বিকাম দোজ হু ক্যান নট রিড অর রাইট, বাট দোজ হু ক্যান নট লার্ন, আনলার্ন অর রিলার্ন। অর্থাৎ
আমাদেরকে পুরনো জিনিস আনলার্ন করতে হবে এবং নতুন ভালো জিনিসকে রিলার্ন করে আমার ওই আনলার্ন করার জায়গায় রিলার্ন করা জিনিসটাকে অ্যাক্টিভ করা লাগবে। তখন আমার রিপিটেশন এটা কন্টিনিউ করলে নতুন বিলিভ এখান থেকে ফর্ম হবে এবং নতুন চিন্তা বিকাশ হবে। কারণ মানুষ যা চিন্তা করে, যেভাবে করে চিন্তা করে, তার অর্জনটা এবং ওই চিন্তার প্রতি তার যদি বিশ্বাস থাকে, তার অর্জনটা কিন্তু ওই লেভেলে চলে আসে। এটার আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখব যে কিভাবে জিনিসটা কাজ করে। এখানে দুইটা ইকুয়েশন আমি শেয়ার করেছি, টু রেজাল্ট ইকুয়েশন। প্রথমটাকে আমি বলছি প্যারাডাইমস ইকুয়ালস ইমেজ প্লাস ইমোশন। জিনিসটা কি, প্যারাডাইম ব্যাপারটা বোঝানোর জন্য আমরা একটা পারফেক্ট এক্সাম্পল ইউজ করি, তাহলে আরো ক্লিয়ার হবেন। এমআইটিতে একবার একটা রিসার্চ করা হয় এবং সেই রিসার্চে এমআইটির টপ মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে একটা হল রুমে একত্রিত করা হয়, করে দুইটা গ্রুপে ভাগ করা হয়। এই পাশে বসানো হয় যাদের, তারা হলো গ্রুপ এ, এই পাশে যাদের বসানো হয় তারা হচ্ছে গ্রুপ বি। এবং গ্রুপ এ এর কাছে একটা ওল্ড উইমেনের স্কেচ একে গ্রুপ এ কে প্রোভাইড করা হয়, সবার কাছে ওই কাগজটা দেওয়া হয় জাস্ট ফর 20 সেকেন্ডস। তারপরে নিয়ে নেওয়া হয়, নেওয়ার পরে জিজ্ঞেস করা হয় তোমরা কি দেখলা। সকল স্টুডেন্ট একে একে করে উত্তর দেয় যে আমরা একটা ওল্ড উইমেনের ইমেজ দেখলাম স্কেচ করে আঁকা। পারফেক্টলি ওকে, সবাই রাইট আনসার দিয়েছে। এবার একটা ইয়াং লেডির স্কেচ গ্রুপ বি কে দেওয়া হয়, সবার হাতে স্কেচটা পৌঁছে দেওয়া হয়। তারপর একে একে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি দেখলা, সবাই একইভাবে আনসার দিচ্ছে যে আমরা একটা ইয়াং লেডির ইমেজ দেখলাম। পারফেক্টলি ওকে। এবার ভিন্ন একটা স্কেচ যেটার মধ্যে ওল্ড উইমেন এবং ইয়াং লেডি দুইজনের একটা কম্বিনেশন আছে ওই ইমেজটার মধ্যে, স্কেচটার মধ্যে। ওই স্কেচটা গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা গ্রুপকে দেওয়া হয় জাস্ট ফর 20 সেকেন্ডস। অ্যান্ড 20 সেকেন্ডস পরে তাদের কাছ থেকে এটা নিয়ে নেওয়া হয় এবং আবার রিপিট জিজ্ঞেস করা হয় গ্রুপ এ কে তোমরা কি দেখলা। গ্রুপ এর প্রত্যেকটা স্টুডেন্ট উত্তর দিচ্ছে যে আমরা একটা ওল্ড উইমেনের ইমেজ দেখলাম। আবার একইভাবে গ্রুপ বি কে জিজ্ঞেস করা হয় তোমরা কি দেখলা, তারা উত্তর দিচ্ছে যে আমরা একটা ইয়াং লেডির স্কেচ দেখলাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, দ্বিতীয় যেই স্কেচটা দেওয়া হয়েছে দুইটা তো সেম দুই গ্রুপের জন্য, বাট দুই গ্রুপের মানুষ দুই রকম আনসার দিচ্ছে কেন? আই হোপ জিনিসটা বুঝতে পারছেন যে বিকজ অফ প্যারাডাইম। কারণ প্রথম গ্রুপ সবাই মিলে ওল্ড উইমেন বা ওল্ড লেডির ইমেজটা প্রথমবার দেখছে, এটা দেখার কারণে তার মাথায় একটা ইমেজ সেট হয়ে গেছে ওল্ড লেডি। যখন দ্বিতীয় ইমেজটা দেওয়া হয়েছে ওইটার মধ্যে দুইটার কম্বিনেশন ছিল, কিন্তু যেহেতু তার মাথায় আগে থেকে একটা ওল্ড উইমেনের ইমেজ সেট করা, যার কারণে দ্বিতীয় ইমেজে সে ওইটাই দেখছে, মিক্স আপটা সে বুঝতে পারে নাই। একইভাবে গ্রুপ বিতে প্রথম যেহেতু ইয়াং লেডি ইমেজটা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার দুইটাকে মিক্স আপ করে ব্লেন্ডেড একটা স্কেচ দেওয়া হয়েছে, তারা ধরতে পারে নাই এবং তারা বলতেছে সবাই ইয়াং লেডি, অথচ দ্বিতীয় ইমেজটা ছিল ভিন্ন, দুইটা ইমেজের কম্বিনেশন। এখন রিসার্চার অবাক হলো এবং তারা এইভাবে বলছে জিনিসটাকে যে এমআইটির মতো মেরিটোরিয়াস স্টুডেন্টদের মাত্র 20 সেকেন্ডের জন্য একটা ইমেজ দেওয়ার পরে তাদের প্যারাডাইম যদি এইভাবে শিফট হয়ে যায়, ব্রেইন যদি এইভাবে বায়াসড হয়ে যায়, তাহলে যেই মানুষ কন্টিনিউ বছরের পর বছর নেগেটিভ ইমেজ মাথার মধ্যে সেট করে, নেগেটিভ কথা বছরের পর বছর শোনে, তাহলে তাদের ব্রেন তো ওইভাবে বায়াসড হয়ে যায় এবং তারা সব কিছুকে ওই নেগেটিভ, না পারা, প্রবলেম, সমস্যার জায়গা থেকে দেখে। দ্যাট ইজ কল প্যারাডাইম। ছোটবেলা থেকে আমরা বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে হলেও আমরা আমাদের এডুকেশন সিস্টেম বলেন, ব্রিটিশ একসময় আমাদেরকে শাসন করার কারণে হোক, যার কারণে আমাদের মধ্যে নেগেটিভ ইমেজগুলো বিভিন্নভাবে সেট হয়ে গেছে এবং আমরা বায়াসড। এই বায়াসড হওয়ার কারণে বড় চিন্তা করলেই দেখবেন অ্যাকসেপ্ট করতে পারি না আমরা। না আমি পারি, না আমার বন্ধুরা পারে, না আমার ফ্যামিলি পারে যে আমি ব্যবসা করুম, বড় কিছু করুম, সবাই তখন আমাকে টেনে ধরে। এই সবাই যখন টেনে ধরে আর আমার ভিতর থেকে তো একটা শত্রু সেও আমাকে টেনে ধরে, বিধায় আমরা আমাদের কমফোর্ট জোনটাকে ভেঙে চুরে বের হয়ে ওই হাতির মতো যে একটা বড় কিছু করে ফেলতে পারবো, এটা আমরা পারি না। প্রত্যেকটা মানুষ আমরা এরকম একটা প্যারাডাইম, একটা সার্কেল, আমাদের চিন্তার একটা শিকল দিয়ে বন্দি। এই শিকলটা ভাঙাটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম। যেই দিন আপনি আপনার এই শিকলটা ভাঙতে পারবেন সেই দিন ব্লাস্টিং, সেই দিন মানুষ অবাক হবে, ওকে তো কয়দিন আগে এরকম দেখলাম, ও কিভাবে এরকম হলো, ও তো এই নর্মাল মানুষ, কিভাবে এরকম এক্সট্রাঅর্ডিনারি কাজ করলো। আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে যারা এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে তারা এরকমই। তারা আপনার থেকে অনেক লোয়ার স্মার্ট, হয়তো লোয়ার এডুকেটেড, অনেক লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, বাট
সে তার এই প্যারাডাইমটাকে ভাঙতে পারছে, যেটা হয়তো অনেক কোয়ালিফাইড হয়েও আপনি ভাঙতে না পারলে আপনি কিন্তু ওই অ্যাচিভমেন্টটা পাবেন না। সো এই যে ভাঙাটা, এই যে নিজেকে রিবিল্ড করাটা, নিজেকে ভেতর থেকে বের করে নিয়ে আসাটা, এইটাই হচ্ছে লাইফের আসল মজেজা এবং লাইফের আসল টেস্ট, যে আমি এরকম থেকে এইভাবে। এজন্য গ্রোথ চ্যালেঞ্জের ক্লাসে দেখেছেন যে আমি আমার পরিচয় যখন দিচ্ছিলাম, আমি একটা কথা খুব স্মার্টলি বলছিলাম যে আমি হচ্ছি খুবই অর্ডিনারি একজন মানুষ, আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রা অর্ডিনারি বিলিভ। আমি এক্সট্রা অর্ডিনারি জিনিসে বিলিভ করি। এজন্য আমি যখন ব্রেভের কোর্স লঞ্চ করেছি, 3 লাখ টাকার একটা কোর্স, বাংলাদেশের জন্য অস্বাভাবিক, চিন্তা করাটা অস্বাভাবিক, বাট এটা এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং ছিল। আজকে দেখেন ব্রেভ এখন মানুষের কাছে একটা স্বপ্নের নাম, যে ইয়েস আমি একটা ব্রেভের কোর্সে জয়েন করতে পারি। অনেকে জয়েন করছেন বিশাল বিশাল চিন্তা নিয়ে, বাট এই চিন্তাটা আমাকে করতে হয়েছিল। ঠিক আপনি আপনার প্রফেশনে, আপনার বিজনেসে, আপনি এখন যেখানে আছেন, আপনাকে ভেঙে বের হন। অন্য কেউ আপনাকে আটকে রাখছে না। আপনার চিন্তার যে বেড়াজালে আপনি ভেঙে আছেন, মনে হয় কে জানে আমাকে ধরে রাখছে, আচ্ছা মনে হয় প্রবলেম সোসাইটি, না কিচ্ছু না, শুধু আপনি। দিস ইজ কল প্যারাডাইম শিফট। এবং এই আজকের প্রোগ্রামটা হইতে পারে আপনার লাইফের একটা প্যারাডাইম শিফট, যে আমি আমাকে ভেঙে বের হয়ে চলে আসব। এবং আমাদের লাইফের যত দেখেন সেকেন্ড ইকুয়েশনে আমি কি বলছি, আমাদের লাইফের যে আউটকামগুলো আমরা দেখি, আউটকাম মানে কি ইভেন্ট প্লাস রেসপন্স। আমাদের লাইফে যা কিছুই ঘটে, প্রত্যেকটা ঘটনায় আমি কি রেসপন্স করছি, দ্যাট ইজ দ্য আউটকাম। এজন্য আমি প্রায়ই বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে। আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটা মানে এটা ট্র্যাজেডি না। খারাপ ঘটনা ঘটার পরে ওইটাকে যদি আপনি খারাপ মনে করে থেমে যান, ওইটা হলো আসল ট্র্যাজেডি। আপনার সাথে একটা খারাপ ঘটনা ঘটলো, সামহাউ আপনি একটা ব্যবসায় লস করলেন, লস করলে সারা জীবন তোবাতিল্লা করে যে আমি আর ব্যবসায় নামবো না, এটা হবে আসল ট্র্যাজেডি। ব্যবসায় লসটা আসল ট্র্যাজেডি। আবার আরেকজন চিন্তা করলো ব্যবসায় লস করছি মানে আমি এখান থেকে উঠে দাঁড়াবো, আমি দেখাই দিব যে এখান থেকে কিভাবে বড়। যেটা আমি করেছি, প্রায় 13 ধরনের ব্যবসায় আমি লস করছি। 13টা ব্যবসায় কোটি কোটি টাকা লস করেও আমি জিদ নিয়েছিলাম যে এইখান থেকে একদিন উঠে দাঁড়াবো। আজকে এমনভাবে উঠে দাঁড়াইছি, শুধু আমার ব্যবসা বড় হয় নাই, আমি আজকে বাংলাদেশে হাজারো বিজনেসকে বড় করার মতো করে একটা সাহসী ড্রাইভ দিয়ে যাচ্ছি। এই যে চিন্তা, দিস ইজ প্যারাডাইম শিফট, এটা আমার শিফটিং ছিল। আদারওয়াইজ আজকে কি হয়তো একটা জব করতাম অথবা দেশের বাইরে চলে গিয়ে অন্য কোথাও কাজ করতাম। বাট যখন আমি আমাকে ভেঙে বের হয়েছি যে না, কোন একটা ওয়ে আছে, বাংলাদেশে এত ব্যবসা সফল হইলে, এত মানুষ পৃথিবীতে সফল, এত ইন্টারনেট, এত প্রযুক্তির যুগ, কেন আমি পারবো না? তখন রিবিল্ড করেছি আমি আমার স্কিল, আমার স্ট্র্যাটেজি অ্যান্ড আমার সিস্টেম। এই 3টা জিনিসকে যখন আমি অ্যাকোয়ার করেছি, এখন আমি ক্রিস্টাল ক্লিয়ার বুঝি যে কিভাবে রুবিক্স কিউবের মতো ব্যবসা কয়েক সেকেন্ডে মিলিয়ে ফেলা যায়। এই স্কিলটাই আমি মূলত ছড়ায় দেওয়ার চেষ্টা করছি। সো আপনার লাইফের যে কোনো আউটকামকে আপনি এইভাবে চিন্তা করবেন যে আমার সাথে ঘটা ইভেন্টটাকে আমি কোন রং দিয়ে এটাকে রাঙায়িত করছি। ইভেন্টটাকে যদি আপনি খারাপ রং দিয়ে রাঙায়িত করেন, তার মানে এটা আপনার জন্য খারাপ ইভেন্ট, খারাপ আউটকাম বয়ে আনবে। আর খারাপ ঘটনাটাও আপনার লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট হইতে পারে যখন আপনি এইটা থেকে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন, যখন এইটা থেকে আপনি ইন্সপাইরেশন। এখন দেখেন আমি 13টা ব্যবসায় লস করেছি, আমার লাইফে অনেক স্ট্রাগলিং ঘটনা আছে, এই সবগুলো জিনিস ইটসেলফ এখন আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমি যেদিন আমার জীবনের কাহিনী বলবো, যেদিন বক্তব্য বলবো, এই সবগুলো জিনিস কি হয়ে গেল আমার জন্য অ্যাচিভমেন্ট। আর আমি যদি ফেইলিওর হয়ে থেমে যাইতাম, আপনাদের একটা খুবই ইন্সপায়ারিং গল্প বলি ছোট্ট আমার লাইফের। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার খুবই যখন স্ট্রাগলিং পিরিয়ড, খুবই স্ট্রাগলিং, মানে হয়তো সুইসাইডও করে ফেলবো, কোনো লাইফের সকল দরজা বন্ধ, আমি দেখতে পাচ্ছি না কোথাও আলোর সন্ধান যে আমি এদিক থেকে বের হব। একদিকে ঋণ, একদিকে ইনভেস্টমেন্ট নিয়েছি ব্যবসা, একটার পর একটা লস, কোনো ব্যবসা থেকে আর্নিং আসতেছে না, ফ্যামিলি চালাইতে হবে, চারদিক থেকে একটা কঠিন অবস্থা, চারদিক থেকে মনে করেন চাপে পড়ে গেছি, কোনো আশার আলো পাচ্ছি না। তখন বাংলাদেশের 2জন টপ স্পিকার আছে মোটিভেশনাল এবং ইন্সপায়ারিং ইয়া নিয়ে উদ্দেশ্যের সাথে কাজ করে। সো ওনাদের 2জনের কথাবার্তা অন্যদের তুলনায় একটু ভালো লাগতো, স্মার্ট লাগতো, সামহাও মনে হইতো কথাগুলো শুনলে একটু সাহস পাইতেছি, একটু মনে হয় ভরসা পাইতেছি। তো এর মধ্যে একজনকে নক দিলাম, সালাম দিলাম, একদিন পরে আনসার পেলাম, আরেকজনকে নক দেওয়ার পর আনসার দিল, এবং আমি ওনাকে একদম ঘটনা যে আনসার দিল, আমি তখন এতটা ইমোশনালি ডিপ্রেসড, অ্যাংজাইটির মধ্যে আছি, এত বাজে অবস্থায় আছি। উনি আনসার দেওয়ার পর আমি একদম গোল গোল করে চ্যাটিংয়ে আমার সব লিখে ফেললাম যে এই অবস্থায় আছি, আমি খুব বাজে অবস্থা, আমি হয়তো যে কোনো সময় সুইসাইড, ঠিক এইভাবেই খোলামেলা লিখে ফেলছি ওনাকে। তো উনি সব শুনে টুনে বললো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি অনেক খারাপ অবস্থায়, বাট আপনি বলছেন এটাও ভালো, সবাই এই সাহায্যটাও চাইতে পারে না, থ্যাঙ্কস ট্যাঙ্ক দিয়ে পরে উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো, এবং ভয়েস মেসেজে উনি বললো যে আমি একসময় আমি একটা শিডিউল আপনাকে দিব, যোগাযোগ করব।
ওই যে শিডিউল দিব ওই ভয়েস মেসেজ পাঠানোর পরে তার আজ পর্যন্ত আর কোনো খোঁজ নাই। জাস্ট গত সপ্তাহে সে আমার 2টা বই কিনে, বই পড়ে ইন্সপায়ার্ড হয়ে সে বই 2টার ছবি তুলে আমাকে পাঠাইছে এবং বলছে যে কিছু কথাবার্তা লিখে আমাকে পাঠাইছে। দ্যাট ইজ দ্য ইন্সপায়ারেশন। এবং আমার মনে হয়েছে যে দ্যাট ইজ দ্য মোস্ট ইন্সপায়ারিং মোমেন্ট অফ মাই লাইফ। কেন? কারণ দেখেন, যেই মানুষটার কাছে আমি কেন ইন্সপায়ার হয়েছি, উনি আমাকে বই ছবি তুলে পাঠাইছে, এটা আমার কাছে ইন্সপায়ারেশন না। ইন্সপায়ারেশন মেসেজটা অন্য। মেসেজটা হচ্ছে আমি যেটা চিন্তা করলাম যে আমি সুইসাইডের কথা ওনাকে লিখছি, লেখার পরে উনি সময় দিতে চাইছে বাট উনি দেয় নাই সামহাও, বা দিতে পারে নাই, ব্যস্ততা, আমি ওনাকে দোষারোপও করছি না। বাট উনি দিতে না পারার পরে আমি যদি সুইসাইডটা আসলে করে ফেলতাম সেই দিন, আজকের কোচ কাঞ্চন কিন্তু আর আপনাদের সাথে দেখা হইতো না। আজকের এই সফলতার দিনটা কিন্তু আমার আর দেখা হতো না। আমি যদি ওই দিনই আমার লাইফটার এন্ডিংটা টেনে ফেলতাম। খেয়াল করে দেখেন, আমার লাইফটা কিন্তু এন্ডিং টানার মতো যথেষ্ট রিজন ছিল ওই সময়। এবং যেদিন আমি আমার লাইফ স্টোরি শেয়ার করব, আপনারা হয়তো কোনো একটা টেলিভিশন চ্যানেল বা কিছুর মাধ্যমে দেখবেন, তখন আপনি বুঝবেন যে আসলে ওই মোমেন্টটা এমন ছিল, যেই দিন আসলে সুইসাইড করার একটা মোমেন্ট ছিল। আমার কথার মেসেজটা ওই জায়গায় যে আমি সুইসাইডটা করে ফেললে আজকে উনি আমার বই কিনে ইন্সপায়ার হয়ে আমাকে আমার কাছে ফিরছে উনি ঠিকই, যেদিন আমি ওনার চেয়ে সফল। এখন আজকের বাংলাদেশে ওনার যতটুকু অবস্থা এবং আমার তুলনামূলক আমার পরিচিতি ইম্প্যাক্টের জায়গা থেকে চিন্তা করে ওনার থেকে আমি একটা ভালো জায়গায় আমি চলে গেছি। যার বিধায় আমাকে যখন কেউ নক করে, আমার ওই জিনিসটা ফিল হয় যে না, সবার আগে রেসপন্স করাটা, যেই মানুষটা নক করছে সামহাউ হতে পারে সে আমার চেয়েও কষ্টের একটা জায়গায় আছে, ওই কষ্ট থেকে আমি যদি একটু উদ্ধারের কার্যক্রম চালাইতে পারি। তো তার মানে দেখেন, ওই ইভেন্টটা আমার জন্য এখন কত বড় ইন্সপায়ারেশন। আমি যদি থেমে যাইতাম তাহলে অস্তিত্বহীন, পৃথিবীর কেউ আমাকে মনে রাখতো না, আমি একটা ডিস্ট্রাকটিভ খারাপ কাজ করে পৃথিবী থেকে চলে যেতাম সুইসাইড করে। আর আজকে যখন আমি ঘুরে দাঁড়াইছি, এটা আমার জন্য একটা গল্প, অর্জন। সো আমি বলবো যে আমাদের লাইফে যে ইভেন্টগুলোই আসবে, এই ইভেন্টগুলো যাতে ইন্সপায়ারেশন হয়, এই ইভেন্টগুলো যাতে আপনাকে রিবিল্ড করতে, আপনাকে এগিয়ে যেতে হেল্প করে, ওইভাবে আমরা প্রত্যেকটা ইভেন্টের সাথে আমাদের রেসপন্সগুলো তুলে ধরবো। সো আমাদের 2টা জিনিস আমাদের লাইফে আসলে চেঞ্জ করা লাগবে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ডিলেট আননেসেসারি মাইন্ড অ্যাপ। মাইন্ডের মধ্যে পারবো না, হবে না, আমার দ্বারা সম্ভব না, আমি গ্রাম থেকে আসছি, আমি কম শিক্ষিত, আমি দেখতে সুন্দর না, স্মার্ট না, আমি ভালো করে কথা বলতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না, আমি ইন্ট্রোভার্ট। অসংখ্য ধরনের মাইন্ডের ভিতরে এরকম এলো পাথারে, ওই যে ঠিক আমরা যেভাবে এই ইমেজটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এরকম গোলযোগ আমাদের মাইন্ডের ভিতরে চলে আসে। সবগুলো গোলযোগ আজকে থেকে ঝেড়ে ফেলেন। ডিলেট দ্য আননেসেসারি অ্যাপ। এই আননেসেসারি, এটা পারবো, ওইটা, নানান কিছু না, একটা ন্যারো ফোকাস করেন। অ্যাজ এ হিউম্যান, সৃষ্টির সেরা জীব, আমার চেয়ে অনেক কোয়ালিফাইড, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষরা আপনারা এখানে আছেন। আমি যদি আমার লাইফে এতটুকু আসতে পারি, আপনি জাস্ট পজিটিভ মাইন্ডসেট করে অ্যাওয়ারনেসটা বিল্ড করেন। এই আননেসেসারি চিন্তা ভাবনা, দুঃখ, দুর্দশা, অ্যাংজাইটি, কি হবে না হবে, এই চিন্তা আপনার করে লাভ নাই। সৃষ্টিকর্তা এই চিন্তা করতেছে, আপনি জাস্ট আপনার কাজটা করেন, মাইন্ডটাকে ফুললি ফ্রেশ করে ফেলেন। দেন আপনার ফোকাস যে আমি এটা হতে চাই, এটার জন্য সাধনা শুরু করেন। দেখেন, অনেকে বলবেন যে আমি তো এটা করতে চাই, অনেকে বলেন যে ব্রেভে জয়েন করতে চাই, আমার তো সাধ্য নাই। অর্থাৎ ব্রেভে জয়েন করাটা বা আপনার লাইফে সফল হওয়াটা যদি আপনার স্বাদ হয়, এই যে স্বাদ, আর আপনার সাধ্যটা এখন এইখানে, আপনি এই অ্যাচিভমেন্টটা চান, আপনি আছেন এইখানে, অর্থাৎ আপনার সাধ্যটা এইখানে, স্বাদ এইখানে। এই মাঝখানের গ্যাপটুকু একটা জিনিস দিয়ে শুধু ফিল আপ করা যায়, সেটা হলো সাধনা। আননেসেসারি চিন্তা ভাবনা এগুলো সব ডিলিট করে সাধনাটা শুরু করেন। বিলিভ মি অর নট, আপনি যদি সাধনা করেন, পুরো পৃথিবী আপনাকে দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আপনার প্রশ্ন হচ্ছে, সাধনাটা আপনি করছেন কিনা, নাকি ফাঁকি দিচ্ছেন? আমি ওই যে গ্রোথ চ্যালেঞ্জের লাস্টের দিকে যে কথাটা বলেছিলাম, যে দেখেন, সফল হতে চাইলে, সাধের জিনিস পেতে চাইলে, তাহলে আপনাকে মন যা চায় তা না করে যা করা দরকার তা করার দিকে মনোযোগ দিতে হবে। আপনার মন চায় ঘুরে বেড়াই, মন চায় বিশ্বকাপ ক্রিকেট খেলি, মন চায় গান শুনি, মন চায় আনপ্রোডাক্টিভ কাজ করি, বাট আপনার সাধনার জিনিসটাকে পেতে চাইলে, আপনার সাধের জিনিসটাকে পেতে চাইলে আপনার সাধনাটাকে ওইভাবে করতে হবে। কনস্ট্রাকটিভ ওয়েতে দেখবেন যে লেগে থাকেন, নিজেকে রিবিল্ড করেন। ওই যে যেই শুরুর দিকে আমরা একটা স্কাল্প দেখাইলাম, যে এইভাবে নিজেকে বিল্ড করছে, এইভাবে করা। অ্যাওয়ারনেস, নিজে সচেতনভাবে আমার সচেতন চিন্তা আমি করব, আমার মাইন্ডকে আমি নিয়ন্ত্রণ করে আমার গন্তব্যে নিয়ে যাব। ও পাগলা গোড়া হয়ে ওর যেখানে যেতে মন চায় নিবে না, আমি যেখানে নিতে চাই আমি সেইখানে নিয়ে যাব। এতটুকু স্ট্রং কন্ট্রোল আপনার মাইন্ডের উপরে আপনি তৈরি করেন। নাম্বার 2 যেটা, আন্ডারস্ট্যান্ডিং। একটা হোল লাইফকে, পৃথিবীতে কেন আসলেন, আপনার লাইফের পারপাস কি, কি হতে চান, এগুলো প্রপারলি একটু ডিজাইন করে ফেলেন।
হোলনেস, আন্ডারস্ট্যান্ডিং যে হোলনেস মানে কি, আমার লাইফে শুধু টাকা না, আমি ব্যবসা করবো শুধু টাকা না, মানুষের দোয়া পেতে চাই, সম্মান পেতে চাই, আমি একটা হ্যাপিয়ার লাইফ লিড করতে চাই, আমার ফ্যামিলির কিছু দায়িত্ব আছে, রিলেটিভসদের পৃথিবীতে আসছে এখানে কিছু দায়িত্ব আছে, সৃষ্টিকর্তার প্রতি আমার কিছু করণীয় আছে, যে হোল একটা হলিস্টিক লাইফ প্ল্যান, যেটা আমি আমার সুখের সমীকরণ বইতে একটা মডেল ডিজাইন করেছি এমপাওয়ার নামে, যে আমাদের লাইফের এই 7টা কম্পোনেন্টকে ধরে আমরা একটা হোল লাইফ লিড করতে পারি, যে কিভাবে আমি সুস্থ থাকাটাও আমার এই হোলনেসের একটা পার্ট, আমার ফ্যামিলির সাথে রিলেশন, আমার কাছে আশেপাশের মানুষগুলোকে ভালো রাখাও আমার একটা হোলনেসের কাজ, নট ফর বিজনেস অনলি। আমরা পৃথিবীতে শুধু বিজনেস করার জন্য আসি নাই, অ্যাজ এ হিউম্যান আমাদের অনেক কিছু আছে। সেইটাকে নিয়ে আপনি যদি একটা প্রপার ডিজাইন করেন আপনার লাইফে, দেখবেন যে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছে পুরো ব্যাপারটা। ফর এন্টারপ্রেনিউর, আমরা যখন উদ্যোক্তা হিসেবে কাজ করব, 3টা এফ আমাদের সামনে কন্টিনিউ আসবে। এই 3টা এফকে প্রপারলি নিয়ন্ত্রণ করা। নাম্বার 1 হচ্ছে ফোকাস। আমরা অনেক সময় ডিস্ট্রাক্টেড হয়ে যাই। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ডিস্ট্রাকশন। হিউম্যান হিস্ট্রিতে এত ডিস্ট্রাকশনের কোনো যুগ ছিল না। আপনি আজকে মোবাইল মানে একটু পরপর ঢুকে ঢুকে আমরা রিফ্রেশ করি, কাজকর্ম নাই আমরা ফেসবুকে গিয়ে নোটিফিকেশন চেক করি, আননেসেসারিভাবে আমরা ইউজ করি। আমরা আমাদের যেই কাজটা করা দরকার, যেই জিনিসটা আপনার অগ্রগতির জন্য দরকার, ওইখানে আমরা ফোকাসটা রাখতে পারি না। সো এটা আমাদের জন্য একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জ এই সেঞ্চুরির। সো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আপনাকে ফোকাস হওয়া, আপনার থটগুলোকে একটা কেন্দ্রীভূত জায়গায় এনে একটা জিনিসকে আগে বিল্ড করেন। ইভেন বিজনেসের ক্ষেত্রেও যারা অনেকগুলো জিনিস নিয়ে একবারে শুরু করার চিন্তা করেন, এটা আমি মনে করি সম্পূর্ণ ভুল। একটা জায়গায় আগে নিজেকে স্টাবলিশ করেন, একটাকে একটু শক্ত মেরুদণ্ডের উপরে দাঁড় করেন, তারপর আরো 10টা ব্র্যান্ড করেন, আরো 100 1000 ব্র্যান্ড করেন, 1000 ব্যবসার মালিক হন, নো ইস্যুস। বাট ফোকাস একটা জায়গা থেকে আগে উঠেন, একটা জায়গা থেকে আগে শক্ত মজবুত ভিত্তি তৈরি হোক। সো 2টা জিনিসকে আমি এখানে খেয়াল রাখতে বলবো। একটা হলো আপনার কাজের ফোকাস, যেই কাজটা করতে যাচ্ছেন সেটা, আরেকটা হচ্ছে আপনার ব্যবসায়ের ফোকাস, যে একটা ব্যবসাকে আপনি এই মুহূর্তে টপ প্রায়োরিটি দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসেন। একসাথে 5টা ব্যবসা থেকে উঠবো চিন্তা করলে দেখা গেল কোনোটাই ভালো হচ্ছে না। একটাকে একটা সুপার ড্রাইভে নিয়ে আসেন, দেন অন্য ব্যবসাগুলোকে আস্তে 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 বিল্ড করা শুরু করেন। নাম্বার 2 যে জিনিসটা আসবে, ফান্ড। ব্যবসা করতে গেলে বারবার ঘুরে ফিরে ফান্ডের সংকট আসবে। ফান্ডের ক্ষেত্রে একটু সচেতন, আমরা প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে জানি না। আমরা ব্যবসায় নেমে যাই, বাসার টাকা আইনা ব্যবসায় দিয়ে দিই, ব্যবসার টাকা বাসায় এলো পাথারি, হিসাব নিকাশ ঠিক নাই, প্রপার একটা ম্যানেজমেন্ট। এবং আমার মানি মাস্টারি কোর্সে আমি যেটা বারবার বলার চেষ্টা করছিলাম, যে আমাদের স্পেন্ডিং ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। আমাদের শুধু আয়ের দিকে আমরা ফোকাস রাখি, বাট আমরা ভুলে যাই যে আমি আননেসেসারি খরচ করাও কিন্তু আমার মানে ওয়েলথ ক্রিয়েশনের পথে অন্যতম একটা বাধা। সো এই ফান্ডের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। নাম্বার 3, ফেইলিওর। শুধু উদ্যোক্তা জীবনে না, আপনার কেরিয়ারে অনেক সময় ফেইলিওর আসবে, অনেক প্রজেক্ট মিস হবে, অনেক ড্রাইভ আপনি করতে গিয়ে করতে পারবেন না। ফেইলিওর ইটস এ পার্ট অফ লাইফ। সো এই ফেইলিওরটাকে আমরা যাতে মনে করি না পার্মানেন্ট, কোনো ফেইলিওর পার্মানেন্ট না। আপনি যতক্ষণ না মনে করছেন এটা পার্মানেন্ট, সো যে কোনো ফেইলিওর যখন আসবে আমরা তখন এইখান থেকে নিজেকে রিথিঙ্ক করে রিবিল্ড করে ওই ফেইলিওরটাকে কিভাবে সাকসেসে রূপান্তর করা যায়, ওই লার্নিংটা, ওই লেসনটা কিভাবে কাজে লাগানো যায়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড আমাদের এই ফোকাস ঠিক রাখার জন্য এক এডিডি মেথড, অ্যাক্টিভ ডিস্ট্রাকটিভ ডিফেন্স সিস্টেম বানাইতে হবে, যে কিভাবে আমি এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো। আপনি ধরেন এখন বই পড়ার টাইম, প্রতিদিন ধরেন আধা ঘন্টার বই পড়ার টাইম রাখছেন, এখন বইয়ের সামনে যদি একটা মোবাইল ফোন থাকে, একটা নোটিফিকেশন আসে, একটু পর পর আপনি বই রেখে চেক করতে ওদিকে চলে যাবেন, তাহলে ডিস্ট্রাকটিভ ডিফেন্স সিস্টেম কি হবে, আমি মোবাইলটাই ওই সময় রুমে রাখবো না, একদম হয়তো অফ রেখে আমি অন্য রুমে রেখে দিলাম, আমার বই পড়া শেষ, তারপর ওইখানে গেলাম। সো এইভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার ডিস্ট্রাকশন হয় এইটাকে একটু চেঞ্জ করা। আপনার পড়াশোনার জন্য, স্টাডির জন্য, অ্যাজ এ বিজনেসম্যান আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার ছোট ভাই হলো প্রচণ্ড পড়ুয়া মানুষ, প্রচণ্ড। আমি ছোটবেলা থেকে মাঠে খেলা, বই লেখা, গল্প করা, পত্রিকায় লেখালেখি, সাংবাদিকতা, এগুলো করে ঘুরে বেড়াইতাম। আর আমার ছোট ভাই দেখলাম সারাক্ষণ বই, সারাক্ষণ, ইভেন ঈদের দিনও সে বই খুলে পড়তে থাকতো। এবং এটা নিয়ে আমি ফ্যামিলিতে সবসময় মারধর প্যারা খাইতাম প্রচুর। কেন? কারণ আমি এরকম বাউন্ডুলে মিনস হচ্ছে আমার শুধু বইয়ের ভিতরে ঢুকে না থেকে সাংবাদিকতা, কবিতা লিখতাম। ইভেন আমার নিজস্ব সাহিত্য পত্রিকা ছিল, যেখানে সারা বাংলাদেশে ওইটা সার্কুলের বিভিন্ন কবি সাহিত্যিকরা লিখতো। তো এইগুলা ছিল আমার অ্যাক্টিভিটি। তো এই যে যে অ্যাক্টিভিটির কারণে ও ফোকাস পড়াশোনার দিকে, ওর ফোকাস কি, ও একসময় পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবে। আজকে কিন্তু ঠিকই সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এবং ও এই অন্য কোনো ডিস্ট্রাকশন ওকে অ্যাটাচ করতো না। এখন আপনার ড্রিমের সাথে আপনি মেলাবেন যে আমি কি হতে চাই, সেটার সাথে রেলিভেন্ট জিনিসগুলোতে আপনি সময় দেবেন। ইরেলিভেন্ট জিনিসে এখন সময় দেওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় আপনার ড্রিমের সাথে, যেমন এই মুহূর্তে আমার
ওই বিশ্বকাপের স্কোরের চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্কোর কার্ড, আমার প্রতিদিন কয়টা সেলস হইতেছে, আমার ফিনান্সিয়াল অবস্থান কোথায় আপগ্রেড হচ্ছে, কতজন স্টুডেন্ট এনরোল হচ্ছে, এই যে যে স্কোর, আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ। কারণ আই এম দ্য প্লেয়ার ইন মাই ওয়ার্ল্ড কাপ। আমার বিশ্বকাপে আমি কিন্তু শ্রেষ্ঠ প্লেয়ার হতে চাই, বিধায় আমি আমার খেলার দিকে বেশি মনোযোগ, যার কারণে ওই আমার বিশ্বকাপের স্কোর এগুলো নিয়ে আমি দেখিও না। এগুলো নিয়ে আমার, হ্যাঁ আমি পছন্দ করি, একসময় আমি আবার ওই লেভেলে চলে গিয়ে আমি মাঠে বসে দেখবো, নো ইস্যুস। সো জিনিসটাকে আমি বলার চেষ্টা করছি এটা, যে আপনার এমন না যে সবকিছু বাদ দিয়ে আমি বলছি যে ধ্যানে বসে যান। আমি বোঝানোর চেষ্টা করছি আপনি যা যা কিছু করবেন, যতক্ষণ সময় দিবেন আপনার ড্রিমের সাথে অ্যালাইন জিনিসপত্রতে সময় দিবেন। ইভেন আমি আমার ওই যে ব্রেইভের ক্লাসে বলছিলাম যে যারা বই পড়ার শখ, অনেক বই পড়েন, তারাও এখন থেকে আপনার ড্রিমের সাথে অ্যালাইন না এরকম বই পুস্তক পড়া বাদ দেন। সেফর আমি উপন্যাস পড়ি না, হ্যাঁ আমার বিনোদনের জন্য পড়া লাগলে পড়বো, বাট প্রফেশনালি যখন আমি পড়ছি, আমি তোমার আমার বিজনেস অ্যান্ড হ্যাপিনেস এর বাইরে আমি অন্য কোনো বই এখন পড়ি না। অতটুকু ন্যারো ডাউন করে আনছি। পৃথিবীতে এখন লাখ লাখ বই, হাজার হাজার বই বের হয় প্রতিদিন, আর আমি কোনটা পড়বো, কয়টা পড়বো, তা আমি তো হারাই যাবো। এবং এজন্য আমি বলি ন্যারো ফোকাস। এবং অনেকে বলে যে মাসে আমি 32টা বই পড়ি, আমি বলি এক মাসে 32টা বই না পড়ে একটা বই 32 বার পড়েন, তাহলে বইয়ের ভিতরে ঢুকতে পারবেন, প্রপার মেসেজ নিতে পারবেন। সো এরকমভাবে আপনি একটা ডিস্ট্রাকটিভ ডিফেন্স সিস্টেম বানান, এমন একটা এনভায়রনমেন্ট বানান, কারণ ইউর এনভায়রনমেন্ট ইজ মোর পাওয়ারফুল দেন ইউর উইল পাওয়ার। আপনি যা করতে চান অনেক সময় এনভায়রনমেন্টের জন্য করতে পারেন না। বাসার মধ্যে একটা স্টাডি টেবিল বানায়, একটা রুম আলাদা করে ফেলেন, যেমন আমি এটা করে ফেলছি পুরো। এবং যেই দিন আমি এটা করছি, ওই রুমের জন্য আলাদা একটা দামি চেয়ার কিনে নিয়ে আসি, কমফোর্টলি যাতে বসা যায়, একটা টেবিল সেট আপ দিয়ে, ফুললি ডেডিকেটেড আমার একটা রুম। ইভেন একদম লক করে ওইখানে আমি কাজ করতেছি, ফুললি ঢুকে গেছি। এবং এখন ফ্যামিলি এটা বুঝে গেছে, হ্যাঁ আমি এই পড়াশোনা যখন করি আমার দরজায় নকও করে না, কলিং বেলও চাপ দেয় না। সো এটা আপনাকে বিল্ড করতে হবে। পরিবেশ আপনাকে বলবে না হ্যাঁ তুমি করো, আগায় যাও, না। আপনার কেউ, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ হাজবেন্ড, কেউ আপনাকে বলবে না করো। আমারও এগুলো বিল্ড করতে কষ্ট হয়েছে কিন্তু, বাট যখন এটা বিল্ড করে ফেলছি তখন কি করছে, আমার জন্য এটা রেওয়ার্ড নিয়ে আসতেছে। এখন ফ্যামিলি দেখতেছে আরে বই লিখে সে শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেল এবছরের নন ফিকশনে 4000 লেখক, এবং রকমারিতে এনলিস্টেড লেখক আছে 1 লাখ। এই 1 লাখ লেখকের মধ্যে নন ফিকশনে নাম্বার 1 একটা বই বের করে ফেলা, লিখে ফেলা, আমার মতো সাধারণ মানুষের জন্য এটা বিশাল অ্যাচিভমেন্ট, নট এ ম্যাটার অফ ফান, ইটস এ হিউজ। এই হিউজ অ্যাচিভমেন্টটা কেমনে হয়েছে, আমি আমাকে এরকম কন্ট্রোলে রাখছি, আমার নিজেকে আমি নিজে কষ্ট দিয়েছি, নিয়ন্ত্রণ করেছি, আনকমফোর্ট জায়গায় রাখছি, যে কন্টিনিউ নিয়ন্ত্রণ করে 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 আজকের অ্যাচিভমেন্টগুলো আসা শুরু হয়েছে। সো প্রথম দিন আমার অ্যাচিভমেন্ট আসে নাই, প্রথম দিন ফ্যামিলি বলছে আরে এগুলা করে, এত ট্রেনিং করে, এই বই পুস্তক এই সেই, এগুলা কি করতেছে, সব কিছু ছিল তাদের পাগলামি, আমার মানে তাদের কাছে আমার কার্যক্রম। আজকে আমার ফ্যামিলি প্রাউড, তারা দেখে যে আমার ছোট ভাই কলেজের টিচার, আর আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই, ইউনিভার্সিটির টিচাররা আমার ক্লাসে আসে, এগুলো যখন শোনে, দেখে, অ্যাচিভমেন্ট দেখে, তখন ফিল করে যে না ঠিক আছে, ও সামথিং করছে। ঠিক আপনাকেই করার জায়গায় যাওয়ার জন্য আপনাকে কিন্তু এভরিডে আপনার সাকসেসটা ডিপেন্ড করছে আপনার এভরিডে রুটিনের উপরে। প্রতিদিন আপনি কি করছেন তার উপরে এটা ডিপেন্ড করছেন, আপনি কি স্বপ্ন দেখছেন তার উপরে। এভরিডে ওই স্বপ্ন দেখে স্বপ্নর সাথে অ্যালাইন কি কি করছেন, ডিসঅ্যালাইন যা যা কিছু করছেন, আপনি স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন। সো এই অ্যালাইনমেন্টটা, এই যে এই জায়গায় পজিশনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই অ্যালাইনমেন্টের জন্য আপনাদেরকে একটা সুন্দর ফর্মুলা দিয়ে দিচ্ছে আইজেনহাওয়ার, ওনাকে চিনেন, ইউএস এর একজন খুব ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড উনি টাইম ম্যানেজমেন্টের উপরে বিশ্ব সেরা বলা হয় ওনাকে। তো উনি টাইম ম্যানেজমেন্টের উপরে একটা মেট্রিক্স শেয়ার করেছেন, আই হোপ এটা আপনারা মানে জানার কথা, টাইম ম্যানেজমেন্টের প্রোগ্রামে এটা সবাই শেয়ার করে। তারপরও আমাদের ব্রেইনকে একটু কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যালাইন রাখার জন্য জিনিসটা ইম্পর্টেন্ট, বিধায় আমি এখানে এনেছি। এখানে খেয়াল করে দেখেন, প্রথমে যেটা আমরা দেখছি যে আর্জেন্ট সবার উপরে, পাশে ইম্পর্টেন্ট। আমাদের লাইফে এরকম অনেক কাজ থাকে যেটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। এই কাজগুলো ডু ইট নাও, এখনই করে ফেলেন। সে ফর আপনার একজন রিলেটিভস অসুস্থ, তাকে দেখতে যাওয়া দরকার, তাহলে কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্টও। তাহলে এটার জন্য হেলামি, এটার জন্য ওই প্রোক্রাস্টিনেশনে না ভুগে আপনি গিয়ে সুন্দর কালকে সকালে তার সাথে দেখা করে চলে আসেন। ডু ইট নাও। যেই কাজগুলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং করা দরকার, করে ফেলেন। তারপর কি আছে, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট আবার কেমন কাজ? ধরেন আপনি বুঝতেছেন যে সামনে আমি গ্লোবাল বিজনেস করব, ইন্টারন্যাশনালি যাব, এটার জন্য আমার ইংরেজি শেখাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট এটা কিন্তু আর্জেন্ট না। আজকে আপনি ইংলিশ না শিখলে আপনার আজকে ডে টু ডে লাইফে কোনো প্রবলেমই হইতেছে না।
এই প্রবলেমটা হবে কখন? হয়তো আগামী 2 বছর পরে গিয়ে যেই দিন আপনি ইন্টারন্যাশনালি প্রেজেন্টেশনের দরকার পড়বে তখন দেখতেছেন আপনি ইংলিশ জানেন না। মাঝখানে কিন্তু 2 বছর সময় ছিল। এই 2 বছর জিনিসটা আর্জেন্ট না, বাট ইম্পর্টেন্ট। তাহলে আপনার কাজ কি হবে? আপনি ইংলিশটা এখন থেকে চর্চা করেন, যেই দিন এটা আর্জেন্ট হবে ওই দিন করে ফেলবেন। সো আপনার লাইফে এরকম অনেকগুলো কাজ দেখবেন যেগুলো ইম্পর্টেন্ট বাট এই মুহূর্তে দরকার না। সে ফর আপনার জিমে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট, আপনার হেলদি দেখতেছেন পেট বাড়তেছে তো বাড়তেছে, একটু কন্ট্রোলে নিয়ে সুন্দর বডি ফিটনেসে থাকা ইম্পর্টেন্ট, বাট এটা আর্জেন্ট না বিদায় করতেছেন না, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? শরীরের ফিটনেস খারাপ হইতেছে। তো এই জাতীয় যে জিনিসগুলো, ধরেন আপনার বিজনেস নিয়ে লার্নিং করা, মার্কেটিং ব্র্যান্ডিং নিয়ে বই পড়া দরকার, কিন্তু আপনি ফেসবুকের পাল্লায় টিকটক ভিডিও দেখে বা ইনস্টাগ্রামে সময় কাটান, বই আর পড়েন না, কারণ বইটা পড়তে মজা লাগে না। কাজটা ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট না বিদায় আমরা করি না। তো হঠাৎ করে বিজনেসে লস করলে তখন আমাদের হুশ আসে, আরে তখন আর্জেন্ট হয়ে গেছে, এবার কেমনে আমি ব্র্যান্ড বানাবো, কেমনে ঘুরে দাঁড়াবো। কেউ বিজনেস ব্লুপ্রিন্ট পড়তেছেন, ধুমধাম আমার কোর্সে আসতেছেন, কিন্তু আপনি আগে থেকেই যদি একটু ইম্পর্টেন্সি দিয়ে এই কাজগুলো করতেন, তাহলে যেই দিন এটা আর্জেন্ট হইতো ওই দিন কিন্তু আপনি রেডি। তারপরে নিচে রেড বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কি নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট। আমাদের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে নট ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট কাজ, আমরা এই কাজগুলোতে খুব মনোযোগ দিই। যেমন ধরেন কোচ কাঞ্চন একাডেমির জায়গা থেকে যদি চিন্তা করি, ধরেন আমার ফেসবুকে একজন একটা কমেন্ট করছে, একটা আনসার দেওয়া দরকার, কাজটা অত ইম্পর্টেন্ট না, আনসার আমার টিমরাই দিবে, বাট আমার দেখা মনে হচ্ছে উনি এমন একটা বাজে কথা লিখলো, আমার এখনই একটা সেই লেভেলের আনসার দিতে হবে না। আমি ওই মুহূর্তে হয়তো একটা কোর্স গুছাচ্ছি, অথবা একটা গুরুত্বপূর্ণ বই পড়ছি, অথবা অন্য একটা প্ল্যানিংয়ে আসি। কারণ ওই কাজটা বাদ দিয়ে আমি যখন ওই কমেন্টে তার সাথে ঝগড়ায় ঢুকে গেলাম, কারণ ওইটা আমার কাছে আর্জেন্ট মনে হয়েছে, আরে অত ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হয়েছে কেন এটা বললো, আমাকে বুঝাই দিতে হবে, তাকে দেখাই দিব আজকে। তো এই কাজগুলো কি ডেলিগেট করেন। ডেলিগেট মানে এই কাজগুলো আপনি আরেকজনকে অ্যাসাইন করে দেন, আপনার টিম মেম্বারকে, এই যে দেখো এরকম একটা কমেন্ট আসে, তুমি আনসার দিয়ে একটু বুঝাই দাও তো বা সলভ করো তো। এই ধরনের যে কাজগুলো গুরুত্ব একটু কম, আপনার বিজনেস, আপনার ড্রিম, আপনার লাইফের জন্য গুরুত্ব হয়তো বা কম, বাট কাজটা এই মুহূর্তে করা দরকার, এগুলো আপনি ডেলিগেট করে দেন কাস্টমার কেয়ারে। এক সময় আমার ন্যাচারাল যখন শুরু হয়েছে, আমি সারা রাত জায়গা কাস্টমার কেয়ারে অ্যান্সার দিতাম, কিন্তু ওই সময়টা ইম্পর্টেন্ট ছিল, এখন তো এটা আমার জন্য এত ইম্পর্টেন্ট না, তাহলে এই কাজটাকে আমি এত আর্জেন্ট মনে করে দেওয়ার, এটা আমি টিমকে দিয়ে দিচ্ছি, ওরা করতেছে। কারণ আমাদের অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমাদের আওয়ারলি ভ্যালু বুঝতে হবে। আমার আওয়ারলি ভ্যালু 50,000 টাকা প্লাস, আর আমি যদি 200 টাকা আওয়ারলি ভ্যালুর কোনো কাজ করি তাহলে তো আমার লস। এটা আমরা ডেলিগেট করব। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। এই কাজগুলো লাইফ থেকে ডিলিট করে দেন। কাজটা আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, আজাইরা গল্প, মানে ওই পাড়ার মহল্লার একটু কোনার মধ্যে গিয়ে গল্প গুজব না করলে ভালো লাগে না। এটার মধ্যে ওই আড্ডার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আসেও না, কোনো আর্জেন্টও না, বাট ওই যে মনের চাওয়া, ওই সাবকনশিয়াস মাইন্ড গুন্না দিয়ে আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে। ফেসবুকে শুধু শুধু ঢুকে বন্ধুদের গুতা দিচ্ছি, কমেন্ট করতেছি, চ্যাট করতেছি, এটা নট ইম্পর্টেন্ট এবং নট আর্জেন্ট, মানে জরুরিও না, আবার কাজটা এই মুহূর্তে করাও দরকার না, কিন্তু আমরা করতেছি। এই কাজগুলো লাইফ থেকে, আমাদের লাইফের বড় একটা সময় দেখবেন নট আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট কাজে চলে যায়, এই কাজগুলো ডিলিট করবেন। আরো একটা কাজ হচ্ছে যে আমাদের লাইফের আমরা আমাদের আওয়ারলি ভ্যালু, গুরুত্ব বুঝতে পারি না, যে আমি গুরুত্বপূর্ণ কাজগুলোকে সময় দিব। তা আপনি গুরুত্বপূর্ণগুলো সময় দিলে নন গুরুত্বপূর্ণ যেগুলো আর কি, নট ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আপনি অ্যাসাইন করে দিবেন, তাহলে আপনার প্রেশার কমে যাবে। আরেকটা কোনটা, যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, এই কাজগুলোকে সবচেয়ে ডিসাইড করে একটা শিডিউল করে ফেলবেন। বই পড়া আপনার লাইফে ইম্পর্টেন্ট, একটা ভাষা শিখা আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেস করেন ইম্পর্টেন্ট, বাট কাজটা আর্জেন্ট না, বাট এই কাজগুলোকে আজকে থেকে একটা শিডিউল তৈরি করেন, যে না আমার লাইফে এই মুহূর্তে দরকার না, বাট আমার করা উচিত, আমি জানি এটা করা দরকার পড়বে, ওই কাজগুলোকে শিডিউল করে করেন, তাহলে দেখবেন পুরোপুরি একটা অর্গানাইজড ওয়েতে চলে আসতেছেন। আর যেগুলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট একজনের সাথে ফোনে একটা কথা বলা লাগবে, ছোট ছোট কাজগুলো দ্রুত সেরে ফেলবেন, এগুলা মানে রেডি করে রাখলে কি হয়, মাইন্ডের উপরে লোড তৈরি হয়। আই হোপ এই ফ্রেমওয়ার্কটা আমাদেরকে অনেক হেল্প করবে। আমরা এবার একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক আমি শেয়ার করব, যেটাকে আমি নাম দিয়েছি এবিসিডি। সিম্পল। এবিসিডি মানে কি? এখানে এ স্ট্যান্ডস ফর অ্যাটিটিউড, বি স্ট্যান্ডস ফর বিলিফ, সি ইজ ফর কমিটমেন্ট অ্যান্ড ডি স্ট্যান্ডস ফর ড্রিম। আমরা যদি আমাদের মাইন্ডকে প্রপারলি প্রোগ্রাম করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? এই চারটা জিনিসকে অ্যালাইন করা লাগবে। আমি নিচে দুইটা লাইন লিখেছি, খেয়াল করে দেখেন। উই অল আর লিমিটেড বাই উইকনেস অফ অ্যাটেনশন, পভার্টি অফ ইমাজিনেশন। আমরা দুইটা জিনিসে আমাদের মাইন্ড লিমিটেড করে রাখি আমাদের দেশে। একটা হচ্ছে উইকনেস অফ অ্যাটেনশন, আমরা যেই কাজে মনোযোগ দেওয়া দরকার
ওই কাজ রেখে আননেসেসারি কাজে বেশি মনোযোগ দিই। সে ফর ওই যে সাকিব আল হাসানের কথাটা এই জন্য আমার কাছে ভালো মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে যেই পরিমাণ ফ্যাসিনেটেড, যে পরিমাণ ব্যস্ত, তার মাথার মেধা যে পরিমাণ দল নির্বাচন প্রত্যেকটা জায়গায় জায়গায় খরচ করে, অতটুকু অ্যাটেনশন, অতটুকু সিরিয়াসনেস অনেক ক্ষেত্রে সে তার লাইফ নিয়েও না। সো আমরা আননেসেসারি জিনিসে অনেক বেশি অ্যাটেনশন দিই। সো উইকনেস অফ অ্যাটেনশন। এই জন্য কি হয়, আমাদের যে ড্রিম ওয়ার্ক, আমাদের যে লাইফ ওয়ার্ক, এইখানে আমার অ্যাটেনশন কম। আমরা অন্যজন কার বিচ্ছেদ হইলো, কার লাইফে কি হলো, এগুলো কমেন্ট করতেছি, শেয়ার করতেছি, ধুয়ে ফেলতেছি অন্য মানুষকে, হোয়ার আমার লাইফের সবকিছু অগোছালো, এগুলো আমার দিকে খেয়াল নেই। সো উইকনেস অফ অ্যাটেনশন, এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় হচ্ছে পভার্টি অফ ইমাজিনেশন, অর্থাৎ আমরা বড় চিন্তা করতে পারি না। বড় চিন্তা করলেই কে যেন আমার মনে হয় টাইনা ধরে, কে যেন মনে হয় বেঁধে রাখছে। এই যে মাইন্ডের বৃত্তটা ভেঙে একটু বড় জিনিসগুলো আজকে থেকে ইমাজিনেশন করা শুরু করেন, দেখবেন যে বড়ভাবে জিনিসগুলোকে ভাবতে পারছেন। তো এইটা করার জন্য আমার এই ফর্মুলাটা মূলত এবিসিডি। এবিসিডির এ স্ট্যান্ডস ফর অ্যাটিটিউড। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যে মানুষের লাইফের সাকসেসের 85% ডিপেন্ড করছে তার অ্যাটিটিউডের উপরে। 85%। অ্যাটিটিউড জিনিসটা কি? অ্যাটিটিউড কয়েক রকম হতে পারে। অ্যাটিটিউড মানে মানসিকতা, এটা পজিটিভ হয়, নেগেটিভ হয় অনেকভাবে অনেকে, বাট আমি বলবো একটা রাইট অ্যাটিটিউড আমাদের দরকার। যেখানে আমার নেগেটিভ হওয়া দরকার ওইখানে আমি হব, যেখানে পজিটিভটাকে যাতে আমি ধারণ করতে পারি। এটার জন্য ছোট্ট একটা গল্প, ওই যে তুমিও জিতবে বই আপনারা হয়তো পড়েছেন, বাট গল্পটা আমার কাছে খুবই পাওয়ারফুল মনে হয়। গল্পটা ছিল এরকম যে মেলায় একজন বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছিল। সে লাল লিন বিক্রি কমে গেলে লাল লিন বিভিন্ন রকমের বেলুন আকাশে উড়িয়ে দিত। তো একদিন একটা বাচ্চা শিশু তাকে পেছন থেকে টেনে ধরছে, জিজ্ঞেস করতেছে যে কালো বেলুন আকাশে ওড়ে কিনা। খুবই পিকুলিয়ার ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন। তো বেলুন বিক্রেতা বলছে যে বেলুন তার রঙের জন্য আকাশে ওড়ে না, বেলুনের ভিতরে যে হিলিয়াম গ্যাস দেওয়া থাকে এটার কারণে সে আকাশে উড়ে বেড়ায়। ঠিক একইভাবে আমরা আমাদের লাইফে সফল হয়ে আমি দেখতে কেমন, কোথায় জন্ম নিয়েছি, কোন ভাষায় কথা বলি, কতটুকু স্মার্ট, কতটুকু লম্বা, তার উপরে না, ডিপেন্ড করে আমার ভেতরের যে চিন্তা। অর্থাৎ আমরা বলছি কি ইউর ইনার ওয়ার্ল্ড, আপনার ইনার ওয়ার্ল্ড যেটা, এটার উপর ডিপেন্ড করছে আউটার ওয়ার্ল্ডটা কিরকম হবে। সো আমরা আমাদের অ্যাটিটিউডের গুণে বড় হই। এজন্য উইলিয়াম জেমস আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব, উনি একটা কথা খুব পাওয়ারফুলি বলেছেন, দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং ক্যান অল্টার দেয়ার লাইফ বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউড অফ মাইন্ড। আপনি আপনার চিন্তার পরিবর্তনের মাধ্যমে আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে পারেন, এবং এটাকে বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট ডিসকভারি। হিউম্যান হিস্ট্রিতে গ্রেটেস্ট ডিসকভারি এটা যে মানুষ তার চিন্তা পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারে। আমরা তো অনেক কিছু, নিউরালিং বের হয়েছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিসিটি, অনেক কিছুকে বলতে পারি সেরা আবিষ্কার। বাট উইলিয়াম জেমস উনি হচ্ছেন নর্থ আমেরিকান সাইকোলজির ফাদার, এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে সাইকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন। সেরকম একজন মানুষ এই কথা বলছেন। তার মানে আমরা অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে লাইফটাকে চেঞ্জ করতে পারি। সো পজিটিভ থিঙ্কিংটা আমাদের লাইফের সব জায়গায় দরকার। দেখেন আমাদের লাইফের কন্ট্রোল কিন্তু আমাদের হাতে খুবই কম। একটা জিনিস আমাদের লাইফে কন্ট্রোল আছে, সেটা হচ্ছে আমরা আমাদের চিন্তাকে কন্ট্রোল করতে পারি। এইটাকে যদি আমি এমনি ছেড়ে দেই, অটোমেটিক্যালি যা ইচ্ছা চিন্তা করবে, তাহলে কিন্তু হবে না। আজকে থেকে আপনি চিন্তাগুলোকে কন্ট্রোল করার চিন্তা করবেন, এবং চিন্তাগুলোকে আপনার মতো করে আপনি করার চেষ্টা করবেন। কারণ আপনার চিন্তা এবং আপনি কিন্তু আলাদা। দুইটাকে অবজার্ভ করবেন যে আপনার মাইন্ড যা যা করতেছে তা কি আপনার অ্যালাইনমেন্ট আপনার ড্রিমের সাথে, তাহলে ওকে বলবেন আগাও, আর অ্যালাইন না হলে ওকে থামিয়ে দিয়ে আপনি নতুন চিন্তা ওইখানে রিপ্লেস করবেন। তো এইভাবে আমরা একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড তৈরি করার মাধ্যমে আমাদের লাইফকে ভিন্ন স্টাইলে ডিফাইন করতে পারি। নাম্বার 2 যেটা বিলিভ নিয়ে আমি গ্রোথ চ্যালেঞ্জে কথা বলেছি, এবং অলওয়েজ আমি সবসময় এই জিনিসটাকে বলি যে এক্সট্রাঅর্ডিনারি বিলিফটা আজকে আপনার মধ্যে তৈরি করেন, যে আপনি যতটুকু বিশ্বাস করবেন লাইফে, আপনার লাইফে কিন্তু অর্জনগুলো ততটুকু হবে। এবং বিশ্বাস জিনিসটা দেখা যায় না। বিশ্বাসটা মানে কি? আমি এখন এইখানে আপনাদেরকে দেখিয়ে বললাম যে এই যে দেখেন আমার হাতে একটা রিমোট, বিশ্বাস করেন? আপনারা সবাই বললেন হ্যাঁ করি। এটা কিন্তু বিশ্বাস না। আমার হাতে এটা নাই, আমি পেছনে হাত রেখেছি। এইবার বলেন তো, আমার হাতে একটা রিমোট আছে, আপনারা কে কে বিলিভ করেন? এই যে আপনারা দেখছেন না, বাট আমার কথাটা শুনে বিলিভ করছেন, দ্যাট ইজ দ্য বিশ্বাস। সৃষ্টিকর্তাকে আপনি অনেকভাবে ডিফাইন করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি তো সামনে এনে দেখাইতে পারবেন না। দ্যাট ইজ কল বিশ্বাস। এই যে না দেখে চিন্তা করাটাই বিশ্বাস। দেখে ফেললে তো এটা বাস্তবতা, দিস ইজ বাস্তবতা। এই যে আমার হাতে রিমোট, এটা তো বিশ্বাস করার কিছু নাই। এই যে আমার কোর্স কেমন হবে আপনারা জানতেন না,
না জেনে এসে জয়েন করেছেন, দ্যাট ইজ কল বিলিভ, বিশ্বাস। ঠিক একইভাবে আজকে যেই সফলতাটা আপনার সামনে নাই, আপনি বিলিয়ন ডলারের বিজনেস আপনার সামনে, মিলিয়ন ডলারের বিজনেস আপনার সাথে নাই, কোটি টাকা আপনার কাছে নাই এই মুহূর্তে হয়তো, বাট এই নাই থাকা অবস্থায় আপনি যদি বিলিভ করতে পারেন, ফিনিশ বিফোর স্টার্টেড, শুরু করার আগেই মাইন্ডের ভিতরে ফিনিশটা করেন যে ইয়েস আমি নিজেকে ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছি, আমি বিলিভ করি, মনে প্রাণে বিলিভ করি, তখন দেখবেন ওই জিনিসটা অর্জন হবে। আপনার রজার ব্যানিস্টারের ঘটনা নিশ্চয়ই সবাই জানেন যে 1954 সালের আগ পর্যন্ত পৃথিবীতে কেউ বিলিভ করতো না যে মানুষ কোনোদিন 4 মিনিটে 1 মাইল দৌড়াতে পারবে। মেডিকেল সায়েন্স, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট এবং স্পোর্টসম্যান যারা ছিল কেউ বিলিভ করতো না কোনোদিন মানুষের পক্ষে, এবং সায়েন্স এটা স্পষ্টভাবে বলেছে যে মানুষের বডি স্ট্রাকচারের কারণে মানুষ কোনোদিন 4 মিনিটের কমে 1 মাইল দৌড়াতে পারবে না। কিন্তু অক্সফোর্ডের সেই মেডিকেল স্টুডেন্ট রজার ব্যানিস্টার প্রথম চিন্তা করলেন যে না, এটা ইটস এ মেন্টাল ব্যারিয়ার, এটাকে ভেঙে ফেললে আসলেই সম্ভব। যেদিন সে প্রথম চিন্তা করলো যে না এটা সম্ভব, এবং এটা বলার পরে সারা পৃথিবীতে একদম তোলপাড়, মানুষ হাসাহাসি শুরু করলো, এবং ওই সময় সায়েন্টিস্টরা বলা শুরু করলো যে রজার ব্যানিস্টার এটা যে চিন্তা করলো, সে যদি এটা করার জন্য নিজেকে প্রোগ্রাম করে তাহলে তার নার্ভ ছিঁড়ে মারা যেতে পারে। তারাই স্টেটমেন্ট দিল, বাট রজার ব্যানিস্টারের বিলিভ না এটা সম্ভব। সে তার মনের চোখে, মাইন্ডে ফিনিশ করে ফেলছে যে না ইয়েস আমি 1 মাইল 4 মিনিটের কমে দৌড়াবো। যখন এটা সে মাইন্ডে ফিনিশ করে ফেলছে, পৃথিবীর কোনো থিওরি, কোনো সায়েন্স তার জন্য কাজ করে না, এবং সে কিন্তু ঠিক এই কাজটা করেছে, 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়াইছে। সবচেয়ে অবাক কোথায়, এইটা করে ফেলছে এটা যেমন অবাক, তার চেয়ে অবাক বিষয় উনি করার ঠিক 1 সপ্তাহের মাঝে জন ল্যান্ডি নামক একজন তার রেকর্ড ভেঙে ফেলছে। এরপর ওই বছর আরো 10-15 জন, এবং এখন পৃথিবীতে দৌড়বিদরা শুরুই করে এর চেয়ে কম সময়ে দৌড়ানোর মাধ্যমে, এবং লেটেস্ট রেকর্ড সম্ভবত 3 মিনিট 41-42 সেকেন্ডের মতো। তার মানে একজন যখন বিলিভ করে এটা করে ফেলছে, বাকি সবাই বুঝছে যে এটা ব্যানিস্টার পারলে আমিও পারবো, এবং টপাটপ এখন স্কুলের বাচ্চা শিশুও 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ে ফেলে। সেই ম্যাচ আজকে আপনি যে চিন্তা করছেন যে আমি কোটি টাকার বিজনেস করব, আপনার কাছে প্রশ্ন, কোটি টাকার বিজনেস কি পৃথিবীতে কেউ করে নাই? করেছে, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে আপনাকে নতুন রেকর্ড ব্রেকিং কোনো বিলিভ সেট করতে আমি বলছি না, যেটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ করে ফেলছে, এই বিলিভটা আপনি করলে আপনি এই জিনিসটা পাওয়া শুরু করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিলিভটা এত পাওয়ারফুল, এই বিলিভ ইজ দ্য বারুদের মতো, মানে এটা যদি আপনার ভিতরে চলে আসে, বিশ্বাস করেন কোনো মানুষের পক্ষে, কোনো কিছুর পক্ষে আপনাকে থামানো সম্ভব না। সৃষ্টিকর্তা স্বয়ং তখন দেখবেন আপনাকে হেল্প করে। এজন্যই কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা সচেষ্ট হয়। এই যে সচেষ্ট হওয়াটা শুরু হয় কোত্থেকে? বিলিভ থেকে। আজকে এখানে বৈদ্যুতিক আলো, যত লাইন কানেকশন, ইন্টারনেট সব দেখতে পাচ্ছেন, বিকজ অফ একটা সেন্টার পাওয়ার থেকে এই লাইটগুলো আসছে। ঠিক বিলিভটা হচ্ছে সেন্টার পাওয়ার আপনার লাইফের। সো আপনি যেই জিনিস বিলিভ করেন না ওই জিনিস দেখবেন আপনি করতেই পারছেন না, আপনি থেমে যাচ্ছেন বারবার। সো আমার একটা জিনিস আমি বলবো যে আপনি জীবনে যা হতে চান আপনি এটা বিলিভ করেন কিনা। এই বিলিভটা আপনি যখন শুরু করবেন, বিশ্বাস করেন পুরো পৃথিবী আপনার পেছনে দাঁড়ায় যাবে আপনাকে হেল্প করার জন্য। সো এইটা হচ্ছে একটা পাওয়ার। দেন সি স্ট্যান্ডস ফর কমিটমেন্ট। দেখেন আমরা অনেক সময় বড় স্বপ্ন দেখি, বড় কথা বলি, কিন্তু আমরা কমিটেড থাকি না। আমরা ওইটার জন্য স্যাক্রিফাইস করতে জানি না। নিজের হয়তো ঘুম স্যাক্রিফাইস করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, কন্টিনিউ নিজের রুটিনকে চেঞ্জ করতে হচ্ছে, নিজের কমফোর্ট জোনকে ব্রেক করে ডিসকমফোর্টের মধ্যে ঢুকতে হচ্ছে। তখনই কিন্তু এই যে কমিটেড, আপনার বিলিভের সাথে আপনার কমিটমেন্টটা যখন অ্যালাইন হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে অ্যাচিভমেন্ট। আপনার হয়তো ফেলিওর আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্যা আসবে, বাট আপনি যখন কমিটেড তখন সমস্যা আপনাকে থামাতে পারবে না। আপনার যেতেই হবে, যানজট যতই থাকুক। গাড়ি নষ্ট হয়ে গেলে আপনি নতুন গাড়িতে উঠবেন, ওই গাড়ি নষ্ট হয়ে গেলে আপনি আরেকভাবে চেষ্টা করবেন, সেটাও থেমে গেলে আপনি তখন হেঁটে হেঁটে হলেও দেখবেন আপনার গন্তব্যে চলে যাচ্ছেন। দ্যাট ইজ দ্য কমিটমেন্ট। সো আপনি যেই স্বপ্ন দেখছেন যে আমার ব্যবসা সারা বাংলাদেশে ছড়াবে, সারা বিশ্বে ছড়াবে, প্রশ্ন হচ্ছে ওই অ্যাচিভমেন্টের জন্য আপনি কতটুকু নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত, কতটুকু স্যাক্রিফাইস আপনি করতে প্রস্তুত, কতটুকু দিতে আপনি চান, ততটুকুই কিন্তু আসবে। সো ওই কমিটমেন্টের জায়গায় আমাদের যাতে ঘাটতি না থাকে। মুখে বড় বড় বললাম, প্ল্যান দেখাইলাম, স্বপ্ন দেখলাম, বাট আমি কাজ করতে গিয়ে না, সকালে আমার ঘুম ভাঙে না,
ভাই আমি তো এটা পারি না, 6 ঘন্টা ক্লাস ব্রেইভে কেমনে করব, আরে এগুলো হওয়া যাবে না। তখন কি আমার কোনো মানে এক্সকিউজ নাই। আপনার লাইফে হয় এক্সকিউজকে জায়গা দিবেন অথবা অ্যাচিভমেন্ট, যে কোনো একটা, দুইটা একসাথে জায়গা পাবেন না। আপনি তো একসাথে এই ভোর দেখার আনন্দ আবার ঘুমানোর মজা দুইটা তো একসাথে নিতে পারবেন না। সো আপনি আপনার লাইফে কোন জিনিসটাকে স্পেস দিতে চান? এক্সকিউজ, ওকে স্পেস দেন, ও অনেক স্পেস নিয়ে যাবে। নাকি এক্সিকিউশন করলে কি হবে? অ্যাচিভমেন্ট আসবে। সো আপনি যদি অ্যাচিভমেন্টকে ওয়েলকাম জানাইতে চান তাহলে আপনার কমিটমেন্ট হবে, আপনার কমিটমেন্ট লেভেল ইকুয়ালস ইউর অ্যাচিভমেন্ট লেভেল। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হলো ড্রিম। দেখেন, স্বপ্ন এমন একটা জিনিস যেটা সৃষ্টিকর্তাও দেখতে পছন্দ করেন। চিন্তা করে দেখেন, সৃষ্টিকর্তা যখন আমাদের পৃথিবীতে পাঠালেন, তখন আমাদের ধর্ম অনুযায়ী আমি বলছি, এক এক ধর্মের ব্যাখ্যা হয়তো এক একভাবে, উনি তখন সৃষ্টি করতে মানে তার যেই ফেরেস্তাকুল বা শ্রেষ্ঠ সে আজাজিল তাকে ডাকলেন, দেখালেন যে এই যে মানুষ সৃষ্টি করছি তারা পৃথিবীতে গিয়ে আমার শকর গুজার করবে, সিজদা করবে, আমার প্রশংসা করবে। তখন শয়তান কি বললো যে না, এরা তো কথা শুনবে না, কিন্তু আল্লাহ বলছে না, শুনবে। তার মানে এই যে একটা স্বপ্ন মানুষ সৃষ্টি করার, তার মানে সৃষ্টিকর্তাও স্বপ্নে দেখতে পছন্দ করে এবং আমরা সৃষ্টিকর্তার গুণে গুণান্বিত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনার স্বপ্ন দেখতে বাধা কই? এই যেরকম একটা মজা করে কথা বলে না যে স্বপ্নে যদি পোলাও খাও তাহলে ঘি কম দিয়ে লাভ কি, বেশি করে দিয়ে মজা করে খাও। তো আপনি স্বপ্ন দেখতে তো টাকা লাগতেছে না। পৃথিবীতে এমন একটা জিনিস স্বপ্ন, যেটা দেখতে টাকা লাগে না, যেটার জন্য ভ্যাট ট্যাক্স গভর্নমেন্টকে কোনো কিছু পরিশোধ করা লাগে না, এবং মানে বাউন্ডলেস, আপনি আপনার মতো করে নানা রঙে, নানা ঢঙে, নানা রকমে আপনি স্বপ্ন দেখতে পারেন চাইলে। কিন্তু এত ফ্রি একটা জিনিস, এত মজার একটা জিনিস, যেটা শুধুমাত্র দেখা শুরু করলেই অন্যরকম একটা ফিল চলে আসে। দেখেন, স্বপ্ন দেখার মধ্যেও মজা আছে, শুধু অর্জনে না। আপনি যদি একটা বড় স্বপ্ন দেখেন, বড় স্বপ্নের গল্প করেন যে এই করতে চাচ্ছি স্যার, এরকম প্ল্যান নিছি, এটার মধ্যে একটা মজা শুরু হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে থেকে বড় স্বপ্ন দেখেন, এক্সট্রা অর্ডিনারি দেখেন না, কোনো সমস্যা নেই, টাকা লাগবে না। বড় স্বপ্ন যখন দেখা শুরু করবেন এবং ওইটার প্রতি যখন আপনি বিশ্বাস রাখবেন, ওইটার জন্য কমিটেড হবেন, দেখবেন এক সময় এই স্বপ্নটা আপনার জন্য বাস্তব হয়ে ধরা দিচ্ছে। যেটা আমার লাইফের অনেক স্বপ্ন দেখে, সাহস করে দেখার কারণে আজকে আমার জীবনে বাস্তব। তো আজকে থেকে বড় স্বপ্ন, এই চারটাও মানে লেটার ABCD নর্মাল, বাট এই লেটারগুলোকে যদি আমি ভিতরে এইভাবে ধারণ করতে পারি ডিফারেন্ট ওয়েতে, এটা আমার জন্য একটা পাওয়ার হাউস। দিস ইজ দ্য পাওয়ার হাউস। এই চারটা জিনিস কম্বাইন হলে আমি মানে নিশ্চিত করে বলতে পারি যে আপনার লাইফে আপনি যেভাবে করে একটা লাইফ চিন্তা করেন তার চেয়ে অনেক দূর বেশি পাবেন। বাট এই চারটা লেটার মানে এটাকে ঠিকঠাক মতো করে একদম স্ট্রংলি পালন করতে হবে। সো আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। আমরা এন্টারপ্রেনিউরিয়াল অর্থাৎ উদ্যোক্তার যে মানসিকতা, সেইটা আমাদের মধ্যে ধারণ করতে গেলে আমাদের আরো চারটা জিনিস এখানে লাগবে, সেটা আমি একটু শেয়ার করছি। নাম্বার 1, অ্যাডাপ্ট টু চেঞ্জ। আপনার অনেক ধরনের পরিবর্তন করা লাগবে। দেখেন, আপনি অতীতে যা যা করেছেন সেটার রেজাল্ট আজকে পাচ্ছেন। আজকে থেকে আপনি নতুনকে এই যে নতুন চিন্তা, আজকের প্রোগ্রামের পরে থিঙ্কিং, বিলিভ, অনেকগুলো ব্যাপার আমরা শেয়ার করলাম, রিবিল্ড করা, এই অ্যাডাপ্ট টু চেঞ্জ, এই যে চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করা, এটা আজকে থেকে শুরু করা। দেন আপনি যখন জার্নিতে যাবেন, প্ল্যান করে নামবেন, একটা প্ল্যান সুপার ডুপার প্ল্যান করেছেন, আমার কাছে আসছেন, আমি অ্যাপ্রুভাল করে দিছি যে দারুণ কাজ করবে, তারপরে মার্কেটে দিয়ে গিয়ে দেখতেছেন করছে না, আপনাকে আবার নতুন প্ল্যান নিতে হবে। কন্টিনিউ অ্যাডাপ্ট টু চেঞ্জ, এই মেন্টালিটিটা আপনার মধ্যে থাকা লাগবে। নাম্বার 2 কিটি, এমব্রেস চ্যালেঞ্জ হোয়েন থিংস আর ডিফিকাল্ট। যখন কঠিন সিচুয়েশন আসবে তখন এই চ্যালেঞ্জটাকে এমব্রেস করার, চ্যালেঞ্জটাকে একটা মানে ইন্টারেস্টিং জিনিস হিসেবে, মজা হিসেবে নেওয়ার মতো মানসিকতা। ইটস ওকে, নতুন চ্যালেঞ্জ, আচ্ছা দেখি, নিজেকে একটু প্রমাণ করার আবার সুযোগ পেলাম, আচ্ছা এটা হয়েছে, দেখি না কি হয়। অ্যান্ড দেন যেটা লাগবে, ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হোয়েন থিংস ডোন্ট ওয়ার্ক। কোনো একটা কাজ করতেছেন, আবার ডিফারেন্ট হইতে, বারবার নতুন নতুন, অর্থাৎ একবার না পারলে শতবার করতে বলে, আমি শতবার ওইভাবে করতে হবে, শতবার করবেন বাট ভিন্ন ভিন্ন ভাবে। আমি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এখানে দরজা নাই, বারবার এখানে চেষ্টা করে তো আমার লাভ হবে না। তাহলে আমার একবার এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, এইভাবে করে করে আমি যখন ঠিক দরজার পয়েন্টে চলে যাব তখন কিন্তু আরামসে আমি বের হয়ে যেতে পারবো। সো ট্রাই অ্যাগেন ইন ডিফারেন্ট ওয়ে, দেখো শতবার ভিন্ন ভিন্ন ভাবে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, টেক ইনিশিয়েটিভ। এই যে আজকের একটা প্রোগ্রাম করলেন, শুনলেন, ভাল লাগলো, যখন আমরা শুনি এটা শুনতে মজা লাগে, 2 দিন 3 দিনের পর এটা কিন্তু মাথা থেকে চলে যায়। শোনার পর আপনি লিখে রাখছেন, এটা হয়তো আরেকবার দেখলে মনে পড়বে, বাট ইউ নিড টু টেক ইনিশিয়েটিভ। এই যে আজকে একটা জিনিসও যদি শিখেন, এই একটা কাজ কালকে থেকে করা শুরু করে দেন।
যেন আমি আজকের প্রোগ্রাম থেকে একটা জিনিস শিখছি, এটা করতে হবে, আমি এই কাজটা কালকে থেকে শুরু করে দিয়েছি। এবং আজকের পর থেকে আমার যত ট্রেনিং অথবা যে কোনো ট্রেনিং অ্যাটেন্ড করলে একটা কাজ করবেন, আমরা ট্রেনিং অ্যাটেন্ড করলে ট্রেনিংয়ের নোটস নেই, ট্রেনিংয়ের টপিক বোঝার জন্য কাজ করি, ট্রেনিংয়ের টপিক নিয়ে প্রশ্ন করি। একটা কাজ ভুল করি, ওই ট্রেনিংয়ের টপিকের শেষে আপনি কি ডিসিশন নিলেন সেটা লিখে ফেলবেন। ইয়েস, আজকের ট্রেনিং থেকে আমি এই কাজটা করার সিদ্ধান্ত নিলাম, যেটা আমি আগামীকাল এই টাইম থেকে বা এখন থেকে এই কাজটা করা শুরু করব। এইটা খুবই পাওয়ারফুল। আমরা কি করি, ট্রেনিংয়ের নোটস নেই, ভাল লাগে করি, যার কারণে পার্মানেন্ট চেঞ্জটা আমাদের মধ্যে শুরু হয় না। তাহলে আমরা কি করব, জাস্ট ট্রেনিং থেকে আমি যা নির্দেশ নিলাম, এইটা থেকে আমি ডিসিশন কি নিলাম, ডিসিশনটা ইম্পর্টেন্ট, যে আমি ডিসিশন নিলাম এই ট্রেনিং থেকে এই কাজটা করবো, এবং ওই ডিসিশন যে টেক ইনিশিয়েটিভ, কন্টিনিউ ইনিশিয়েটিভ নিতে হবে। যখন এগুলোকে আমরা কম্বাইনলি একত্রিতভাবে নিশ্চিতভাবে করব, তখনই কিন্তু লাইফটা একটা অন্য লেভেলে যাবে। দেখেন, আমাদের মাইন্ড বা আমাদের লাইফটা অনেকটা মাছের মতো। কিরকম মাছের মতো? ধরেন একটা মাছ যখন পানির মধ্যে থাকে, ও কিন্তু নিজে বোঝে না, ও মনে করে এটাই পৃথিবী, এটাই বিশ্ব, এর বাইরে কোনো কিছু দেখে না। এই মাছটাকে পানির বাইরে আনলে সে বুঝতে পারবে, ও আচ্ছা আমি পানিতে ছিলাম, শুকনা বা ডাঙা বলতে একটা জিনিস আছে। আমরা আমাদের মাইন্ডকে এরকম ঠিক পানির মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে দিনের পর দিন বন্দি করে রাখি। কিন্তু এই যে প্রোগ্রাম, আজকের এই ট্রেনিং দিয়ে আমি কি চেষ্টা করলাম, আপনাকে আপনার জায়গা থেকে বের করে আনার চেষ্টা করলাম। আপনার মাইন্ড এবং আপনি অ্যালাইন হয়েছিলেন, একসাথে অ্যাটাচ, মাইন্ডের ভিতরে আপনি বন্দী হয়েছিলেন। আজকের ট্রেনিং থেকে আমি যেই মেসেজটা নিতে বলবো, আপনার মাইন্ড কিন্তু আপনি না, আপনার মাইন্ড এবং আপনি আলাদা জিনিস, আপনার মাইন্ড এবং আপনার লাইফ আলাদা জিনিস। আপনার লাইফকে আপনার মতো জায়গায় নিতে হলে আপনার এই যে মাইন্ডটাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে, খেয়াল করার চেষ্টা করুন। দ্যাট ইজ দ্য বিগেস্ট লার্নিং ফর টুডে। আমার মাইন্ড এটা, এই যে ধরেন মাইন্ড অর্থাৎ আমার ব্রেইনের সফটওয়্যার, তাহলে আমার এই মাইন্ড কিন্তু আমি না, এটা আমার অপারেটিং সিস্টেম। তাহলে এইটাকে যদি আমি ঠিক মতো চালাইতে পারি, তাহলে আমার লাইফ প্রপার জায়গাতে যাবে। আর এখন কি হয়ে আছে, এইটা আর আমি একখানে হয়ে আছি, মানে ও যেমনে চালায় আমি অমনে চলি। ও যে একটা আলাদা কিছু হইতে পারে, ওই যে মাছ, ও চিন্তা করে যে আমি পানির মধ্যে আছি, এটাই তো পৃথিবী, এর বাইরে কি। পানির ভেতর থেকে ওকে আলাদা করলেই ও বুঝতে পারবে, ও আচ্ছা আলাদা জগৎ আছে। আজকের প্রোগ্রাম দিয়ে আমি যেটা চেষ্টা করলাম আপনাদের, যে আপনার মাইন্ড এবং আপনি আলাদা, ওকে অপারেট ঠিক মতো করলে আপনার গন্তব্যে, এটা একটা বাহন আপনার গন্তব্যে যাওয়ার জন্য। এই বাহনটাকে প্রপারলি যখন আপনি ইউজ করবেন, তখন একটা দারুণ জায়গায় আপনি যেতে পারবেন। আদারওয়াইজ ও অটোমেটিক্যালি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আসলে আপনার পছন্দের জায়গা না। একসময় ও এখানে চলে আসলাম, আমি তো লাইফটা এমন ভাবে চাই নাই। প্রত্যেকটা মানুষ আজকে যারা অ্যাটেন্ড করেছেন, ছোটবেলায় সবারই সুন্দর স্বপ্ন ছিল, অর্গানাইজড একটা লাইফ। আজকে দেখেন কত ডিসঅর্গানাইজড হয়েছে, বিকজ অফ আওয়ার মাইন্ড। ও যেমনি যেদিকে নিছে আমরা ঘুরতে থাকছি, ওর পিছে পিছে আমরা লাইফ। নো, আজকে থেকে আমি যেদিকে যাব, আমার মাইন্ডকে বলবো এইদিকে চলো, এইভাবে কন্ট্রোল। এই কন্ট্রোলটা আমরা একদিনে হবে না, ডে বাই ডে করে 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 আমরা তখন আমাদের মাইন্ডের একটা প্রপার কন্ট্রোল তৈরি করতে পারবো। এবং এই কন্ট্রোলটা যেদিন হয়ে যাবে, এবং মোটামুটি আমি এই কন্ট্রোলটা যেদিন থেকে পেয়েছি, লাইফ ট্রিমেন্ডাস একটা লাইফ লিড করছি। মানে আমি কষ্টটাও বুঝতে পারি, আচ্ছা এই কারণে কষ্ট পাচ্ছি, আচ্ছা এটা হইতেছে, মানে যখন আপনি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতেছেন যে মাইন্ডের দিকে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ওর একটু টেনে ধরি, দারুণ মজার জীবনটা। এবং আমি মনে করি যে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই জিনিসটা অ্যাচিভ করবেন। সো আজকে প্রোগ্রামে দারুণভাবে পার্টিসিপেট